ঠিক আছে। তো এর পরের লেভেলে যে ভিডিওটা আমরা দেব, তো সেইটাতে আমরা অবশ্যই, সরি ভিডিও বলছি, এর পরের লেভেলে যে কোয়েশ্চেন্সটা আমরা দেব, সেটা অবশ্যই আমরা যেটা করব সেটা হচ্ছে একটু ম্যাথমেটিক্স বেসড কোয়েশ্চেন দেবো। আমাকে একটু দেখতে হবে যে মানে কোন কোন জিনিসপত্রগুলো আছে, সেটা একটু আমরা দেব। আর আজকে পিরিয়ডিক টেবিলেরও আমরা একটা সেট অফ কোয়েশ্চেন করব, এবং কোয়েশ্চেনটা যেমন আমরা আগের দিন করেছিলাম এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে আমরা আজকেও সেম জিনিসপত্র করব। আর তোমার হচ্ছে যে আরেকটা এটা মেইন ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে ওই পিরিয়ডিক টেবিলেরও আবার একটা অ্যাডভান্স লেভেল অফ কোয়েশ্চেন থাকবে। ওইখানে তো আর ম্যাথমেটিক্যাল বেস হবে না, যেটা যেরকম আর কি সেরকম বেসড কোয়েশ্চেন থাকবে। তো কালকে যেহেতু আমার একটা দিনের গ্যাপ ছিল, আমি খুব একটা কোয়েশ্চেন করে ওঠার সময় পাইনি। তো আমি আজকে পড়ানোটার পর আমি বোথ অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড পিরিয়ডিক, অ্যাটলিস্ট পিরিয়ডিক স্ট্রাকচারে যদি নাও করি, আমি অ্যাটমিক স্ট্রাকচারটা কালকের মধ্যে দিয়ে দেবো, মানে অ্যাডভান্স লেভেল অফ কোয়েশ্চেন্স কিছু। আবার অনেকের মক টেস্ট নিয়েও কিছু প্রশ্ন আছে, সেই জন্য আমি একটু ক্লিয়ার করে বলি, তো মক টেস্ট অবশ্যই আমাদের হবে। এবার মক টেস্টটা নর্মালি একটা চ্যাপ্টারের উপর, মানে তোমরা যে এমসিকিউ গুলো করছো সেটাই তো ওয়ান টাইপ অফ মক টেস্ট। আরও টেস্ট আরো মানে প্রফেশনাল ওয়েতে দেওয়ার জন্য অবশ্যই আমরা করবো। এবার সেটা হচ্ছে কয়েকটা করে চ্যাপ্টার কম্বাইন করে আমরা করব। তাহলে আমাদের তো এই মাত্র একটা চ্যাপ্টার হয়েছে, এখনই তো আর মক টেস্ট হবে না, অ্যাটলিস্ট দুটো কি তিনটে চ্যাপ্টার হোক, তো তারপর দু তিনটে চ্যাপ্টারকে মিক্স করে, যেমন তোমরা করছো করে যাও এমসিকিউ প্র্যাকটিস, আর তার সঙ্গে আমরা ওগুলোকে মিক্স করে একটা করে মক টেস্ট করবো, অবশ্যই এটা হবে, এটা নিশ্চয়ই হবে। ঠিক আছে, তাহলে চলো আজকে স্যার, বেশি। স্যার, হ্যাঁ, ইউনিট অনুযায়ী অথবা চ্যাপ্টার ভিত্তিক মক টেস্টটা নিলে ভালো। হ্যাঁ, কিটা কিটা? ইউনিট অনুযায়ী অথবা চ্যাপ্টার ভিত্তিক। হ্যাঁ, দেখি সেটা দেখে নিচ্ছি, ইউনিট অনুযায়ী বা চ্যাপ্টার ভিত্তিক। চ্যাপ্টার ভিত্তিক আবার মক টেস্ট কি? চ্যাপ্টার ভিত্তিক তো আমি প্রত্যেক চ্যাপ্টারের এমসিকিউ আমি দিয়ে দিচ্ছি না। হুম, হুম। তো আলটিমেটলি ওটা তো একরকম মক টেস্টই হচ্ছে। এবার ইউনিট অনুযায়ী আমিও বলবো না, কারণ তাহলে তো তোমরা একটা ইউনিট পড়ছো, মানে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের কম্বিনেশন করে দেবো। হয়তো দেখা গেল যে দুটো ফিজিক্যালের পার্ট আছে, হয়তো অ্যাটমিক স্ট্রাকচার এর সাথে আমি এটা হয়তো অর্গানিকের কিছু কম্বাইন করে দিলাম, বাট সেগুলো ল্যাটার স্টেজে আসবে, মানে এখনই হয়তো আসবে না ওই জিনিসটা, কারণ একটু নাম্বার অফ হয়ে যাবে। বাট ওইভাবে মিক্স করে করে দেবো যাতে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যাকচুয়ালি লিঙ্ক থাকে, কারণ পরীক্ষার সময় তো ওইভাবেই করতে হবে। তো সেইটাই মেন ব্যাপার। ঠিক আছে। ঠিক আছে স্যার। আর একটা ব্যাপার যেটা ছিল সেটা ওই হুন্স রুল নিয়ে আমি ওটা দেখার সময় পাইনি অ্যাকচুয়ালি। আমি ওটা দেখি নেক্সট ক্লাসে ওটা করিয়ে দেবো, আগের দিন আমরা একটু দেখে নেবো। আর প্রত্যেক চ্যাপ্টারে যেগুলো যেগুলো একটু বাকি বাকি থাকবে আমাকে বলে দিও, তো আমি সেটা মনে করে করে সেগুলো আমরা একটা অবশ্যই ওগুলো করে নেবো, এবং এটা আমি নোটের সাথেও অ্যাড করে নেবো। তো এবার আমি শেয়ার করি স্ক্রিনটা। এগেন আমার কথা নিশ্চয়ই পরিষ্কার হচ্ছে সবার কাছে, কারণ খুব ইম্পর্টেন্ট, ভিডিওটা যেহেতু সেভ হবে এবং পরে তোমরাই দেখবে, সেই জন্য। ঠিক আছে, তাহলে এটা আমাদের আজকে হচ্ছে ক্লাস 2। ওকে। তো পিরিয়ডিক টেবিল সব থেকে প্রথমে আমরা যেটা, বলতে পারি এখন না পরে বলবো? হ্যাঁ, কেউ কিছু বল, আচ্ছা ঠিক আছে আমি এটাই বলি, বাট এনিওয়ে আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে অনেকেই যেটা একটা গোলমাল পড়ছে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, এক সেকেন্ড। স্যার, শেয়ার্ড স্ক্রিনটা শো করছে না। হ্যাঁ, 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 এক সেকেন্ড। আমি যে মিউট করবো সেখানে মিউট করে দাও সবাই, রাইট, আমি এই কথাটাই বলতে চাইছি, যে সবাই একটু মিউট করো, তো তাহলে আমার পড়াতে সুবিধা হয় আর কি। তোমরা কথা বল, মানে যে অবশ্যই কোশ্চেন করবে অবশ্যই আনমিউট করে করবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাকি সবাই মিউট করে দাও, স্যার ঠিক। বলছি বলছি যে মানে আগের চ্যাপ্টারের একটা একটা লাইন একটু কনফিউশন ছিল, তা ওটা মানে বলবো কি এখন? হ্যাঁ, 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 বলো বলো অবশ্যই। ওই মানে একটা কোশ্চেন আমি পড়তে গিয়ে পেয়েছিলাম যে সাবসেলের আন্ডারে অরবাইটালের যে সংখ্যা বা নাম্বার সেটা ডিপেন্ড করে কি, মানে দুটো অপশনের মধ্যে আমি বুঝতে পারছি না, এটা কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অথবা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এই দুটোর মধ্যে কোনটা হবে? হ্যাঁ, আরেকবার আরেকবার পরিষ্কার করে বলো, কোশ্চেনটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে উপকক্ষের অন্তর মানে সাবসেলের আন্ডারে যে অরবাইটালের যে নাম্বার
বা সংখ্যা সেটা ডিপেন্ড করে অ্যাজিমুথুয়াল কোয়ান্টাম নাম্বার অথবা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এই দুটোর মধ্যে কোনটা ঠিক আমি মানে ক্লিয়ারলি বুঝতে পারছি না এটা। দেখো, অরবাইটাল কি কনসেপ্টটা কখন আসে? অরবাইটাল কনসেপ্টটা আসে এমএল। এমএল মানে হচ্ছে যে যখন তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থাকবে, তাই তো? তো অরবাইটালে মানে তুমি পিএক্স পিওয়াই বা পিজেড তুমি আমি যেটা দেখালাম এটা তখনই পাবে, মানে ওই দেখবে নোটটায় লেখা ছিল, আমি ওইখানটা স্কিপ করে গেছি কারণ ওটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে নেই। যে যখন তুমি একমাত্র একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেবে তখনই ওদের ওরিয়েন্টেশনটা একবার এক্স বরাবর হবে, একবার ওয়াই বরাবর হবে, একবার জেড বরাবর হবে। তা কনসেপ্টটা অফ অরবাইটাল হচ্ছে অ্যাকচুয়ালি আসে এমএল থেকে। তাহলে অবশ্যই এটার উত্তর হচ্ছে এমএল, মানে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম। ম্যাগনেটিক কোয়ান্টাম। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আর স্পিনের কনসেপ্ট আছে এমএস থেকে। ঠিক আছে, এবার শুরু করি, হ্যাঁ, নাহলে দেরি হয়ে যাবে। তো পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী জিনিসটা কি? তো এটা তোমরা তো অনেকেই জানো যে অনেকে এটাকে আমরা পর্যায় সারণী বলি, বা আমরা ইংরেজিতে এটাকে বলি পিরিয়ডিক টেবিল। তো আমাদের প্রথমেই পিরিয়ডিক টেবিল বলতে বা যে কোনো জিনিসের পিরিয়ডিক বলতে আমরা একটা জিনিস বুঝি, যেটা যে কোনো একটা কিছু প্রপার্টি বা তোমার তার কোনো একটা, সেটা তোমার কেমিক্যাল প্রপার্টি হতে পারে বা ফিজিক্যাল প্রপার্টি হতে পারে, মানে প্রপার্টি মানে ধর্ম, ভৌত ধর্ম, বা ধরো তোমার যেটা রাসায়নিক ধর্ম বলি। ভৌত ধর্ম বলতে সেটা হচ্ছে নমনীয়তা, কি কতটা নমনীয়তা আছে বা এইগুলো। আর তোমার রাসায়নিক ধর্ম মানে সেটা রিয়াকশন গুলো কিরকম ভাবে করবে, মানে কোনো সেটা জলের সাথে রিয়াকশন করে না অ্যাসিডের সঙ্গে কিরকম রিয়াকশন করে সেটা। তো ভৌত বা রাসায়নিক ধর্মগুলো রিপিটেশনটাকে আমরা বুঝি, রাইট? পিরিয়ডিক টেবিল বলতে যে কথাটা মাথায় মাথায় আসে সব থেকে প্রথম। তো আলটিমেটলি কি দেখা গেল যে যখন মানুষ প্রচুর আম, মানে বুঝে গেল যে অ্যাকচুয়ালি অনেক রকমের এলিমেন্ট আমরা আমাদের জগতে বা আমাদের পৃথিবীতে আসে, এবং মানুষ বুঝলো যে অনেক রকমের এলিমেন্ট আছে যাদের ধর্মও অনেক রকম সেম, ঠিক আছে? তখন বিজ্ঞানীরা কি ভাবলো যে ঠিক আছে, তাহলে আমাদের তো এমন একটা কিছু অস্ত্র বা আমাদের এমন একটা কিছু টুল হওয়া দরকার যে যার মাধ্যমে আমরা যেগুলো ধর্ম সেম সেগুলোকে একই গ্রুপে রাখবো। ধরে নাও গ্রুপে, একই গ্রুপে আমি রাখবো, মানে গ্রুপ মানে আমি এই মুহূর্তে এখন পর্যায় সারণী পিরিয়ড গ্রুপে যাচ্ছি না, আমি বলতে চাইছি এমনি নর্মালি, মানে আমরা বলি না এই টিমের ছেলে বা এই গ্রুপের ছেলে, মানে এরা এই গ্রুপ বলতে কি বোঝায় যে একই গ্রুপের প্রপার্টি থাকবে, রাইট? সেরকম। তো এইটার উপর ভিত্তি করে তখন প্রথম একটা থিওরি আছে। তো কি না, আমাদের মেন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, যে মেন যে গোলটা হলো সেটা হচ্ছে যে সিমিলার এলিমেন্ট যারা, বা যাদের সিমিলার এলিমেন্ট মানে যাদের ধর্ম সেম, তাদেরকে আমরা একসঙ্গে, এবং যাদের ধর্ম হচ্ছে আলাদা তাদেরকে আমরা আলাদাভাবে, মানে যারা ধাতু তাদেরকে একটা ধাতুর গ্রুপে রাখবো, যারা অধাতু তাদের অধাতুর গ্রুপে রাখবো। এইটা একটা আমাদের করা দরকার, প্রথম সব থেকে প্রথম এই আইডিয়াটা এসেছিল। এবং প্রথমেই যেটা সবাই বা জানতো বা সবাই যেটা দেখলো যে আমরা খুব সহজেই, যেটা প্রথম দিকে পিরিয়ডিক টেবিল শুরু হলো, তো বললো যে না, আমরা প্রথমে এলিমেন্টগুলোকে দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে অধাতু। তো ধাতু মানে কি হবে? গুড কন্ডাক্টার, মানে খুব ভালো পরিবহন করবে, পরিবহন ক্ষমতা থাকবে। সেটা হিটেরও হতে পারে, ইলেকট্রিসিটিরও হতে পারে। যারা হিট পরিবহন করে তারা ইলেকট্রিসিটি পরিবহন করতে পারে, রাইট? কারণ সেটা তো ইলেকট্রনের প্রপার্টি। ডাকটাইল হতে হবে আর মেলেবল হতে হবে। মানে এই প্রপার্টিগুলো যদি থাকে, মানে মনে হবে ধাতুর যে প্রপার্টিগুলো, মানে মানে কি হবে, মানে ধাতু তোমার হচ্ছে গিয়ে খুব সহজে পরিবহন করতে পারবে হিট আর ইলেকট্রিসিটি। আর অধাতু হলে তোমার পরিবহন ক্ষমতা একদম থাকবে না, সেটা হিট বা ইলেকট্রিসিটি কোনোটাই পরিবহন করতে হবে না, এবং ব্রিটল, ব্রিটল মানে ভঙ্গুর হবে। আর এটা তোমার উম, ধাতু মানে কি হয়, নমনীয় হবে এবং ভঙ্গুর হবে না, তাই তো? তো এর ভিত্তিতে এলিমেন্টগুলোকে প্রথমে দুভাগে ভাগ করলো, ধাতু আর অধাতু। কিন্তু দেখা গেল সব থেকে যেটা প্রথম, যে কিছু কিছু এলিমেন্ট আছে যাদের ধাতুর ধর্মও আছে আবার অধাতুর ধর্মও আছে। মানে তারা, তাদের কিছু ধর্ম অধাতুর সঙ্গে মিলছে, কাদের তাদের কিছু ধর্ম আবার ধাতুর সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে আমাদের যে ক্লাসিফিকেশনটা আমরা করলাম ধাতু অধাতুর বেসিসে, সেটা তার মানে পুরোপুরি জলে গেল, কিছুই কাজে এলো না, ঠিক আছে? এইবার সেকেন্ড যে অ্যাটেম্প, এটা ছিল ভেরি ফার্স্ট অ্যাটেম্প। তাহলে প্রথম অ্যাটেম্প কি, না ধাতু অধাতুতে ভাগ করা পিরিয়ডিক টেবিলে। এবার দ্বিতীয় যে অ্যাটেম্প, মানে দ্বিতীয় যে প্রচেষ্টা, এটা হচ্ছে দোবেনিয়া ট্রায়াডস, ঠিক আছে? তো এটা কি, খুব সহজ, মানে বেশি থিওরিতে মানে এক্স্যাক্টলি ডেফিনেশন কি অত দেওয়া দরকার নেই। ডেফিনেশন এগুলো আমি লিখেছি, তোমরা পড়বে, বাট খুব সহজ ভাষায় যদি আমরা বলি এই রকম। ওরা ওরা কি বললো যে প্রত্যেকটা এই এই ধরো এই টেবিলটাকে দেখে বললো যে এক কাজ করো,
ডোবেনিয়ার ট্রায়েডস এর ডোবেনিয়ার যেটা বললেন ট্রায়েডস এর কারণটা কি কারণে আছে সেটা আমি বলছি। ডোবেনিয়ার বললেন যে তুমি না তিনটে তিনটে করে এলিমেন্টকে একসঙ্গে করো, তিনটে করে এলিমেন্টকে একসঙ্গে করো এবং এমন ভাবে করো যে যেমন দেখো যে দুটো যে তোমার মলিকিউলার ওয়েট বা তোমার যেটা হচ্ছে আণবিক ওজন যেটা সেই মলিকিউলার যে ওয়েট সেই ওয়েটটাকে তুমি যদি অ্যাভারেজ করো, তার যদি তুমি গড় নাও, তাহলে যেন 3 নাম্বার যেটা মানে মাঝের যেটা আসছে মানে প্রথম আর তৃতীয়র যে গড় হবে মলিকিউলার ওয়েটের মাঝেরটা যদি সমান হয়ে যায়, এমন ভাবে যদি তুমি এলিমেন্টগুলোকে চুজ করো এবং সেটা যদি সমান হয়ে যায়, তাহলে তাদেরকে আমরা একই গ্রুপে রাখতে পারি এবং তাদের ধর্মগুলোও সমান হবে। এইটা ছিল দোবেনিয়ার ট্রায়েডের। ট্রায়েড এই কারণেই বলে কারণ তিনটে করে এলিমেন্ট একসঙ্গে আসে বলে। এই ট্রায়েড আমি এক্স্যাক্টলি বাংলাতে এই মুহূর্তে ভুলে যাচ্ছি, কিছু একটা বলে হয়তো, মানে তিনটে ইয়ে করার জন্য। তো ট্রায়েড মানে তিনটে একসঙ্গে থাকবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ডোবেনিয়ার ট্রায়েডের মেইন কনসেপ্ট। তো কি না আমরা তিনটে করে এলিমেন্টকে নিয়ে একসাথে একটা করে গ্রুপ বানাবো এবং তাদের প্রথম আর তৃতীয় এলিমেন্টের মলিকিউলার ওয়েটটাকে আমরা যোগ করে তাদেরকে যদি হাফ করি বা যদি গড় নিই যে মলিকিউলার ওয়েটটা পাবো সেটা তার মাঝের এলিমেন্টের সঙ্গে সমান হতে হবে। এখানে দেখে নাও লিথিয়ামের 7 আর এর হচ্ছে 39, এইটা যদি তুমি যোগ করো এবং ভাগ করো তাহলে এই দুটো যোগ করলে কথা আছে 46 আছে, তাকে যদি ভাগ করো 23, তাহলে এটার সঙ্গে মিলছে। এবং খুবই ইন্টারেস্টিংলি লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়ামের ধর্মও এক হয় দেখা গেছে। তো ও বললো দেখো আমি তো এক্সপ্লেন করে দিলাম, এটার ক্ষেত্রেও বললাম আমি দেখো এক্সপ্লেন করে দিলাম, এটার ক্ষেত্রেও করে দিলাম। এরকম অনেকগুলোর ক্ষেত্রেই করলো। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে আর করলো না। মানে কিছু কিছু ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি যদি করতে থাকো এই কয়েকটা এক্সাম্পল ছাড়া যদি তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই করো, দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মিলছে না। তো তখন যেটা সমস্যাটা হচ্ছে, তো বেসিক্যালি বেসিক্যালি এইটাই এখানে লেখা আছে যে এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য এই কথাগুলো আমি বললাম। তো তখন ওরা তখন বলছে যে এই যে তিনটে করে এলিমেন্ট নিয়ে যে কনসেপ্টটা, এটা আমাদের মিলছে না। এই পসিবিলিটি মানে ইয়েটা কি হচ্ছে না, আমাদের ডিফারেন্ট যে গ্রুপগুলো মানে ডিফারেন্ট ডিসিমিলার যাদের প্রপার্টি তারাও কিন্তু একই গ্রুপের মধ্যে চলে আসছে, এটা তাহলে ফেল। তখন আসছে যে তৃতীয় অ্যাটেম্প, যে তৃতীয় যে প্রচেষ্টাটা, এটা কিনা অক্টেভ রুল। এই অক্টেভ রুলটা তোমরা অনেকেই জানো, এটা খুবই একটা মানে সিম্পল ব্যাপার। এটা কি রকম জিনিস, তো এই অক্টেভ রুলটা কি মানে আমরা যেমন মানে গানের সময় আমরা কি করি, সা রে গা মা করে, এটা আমি এখানে লিখেছি যে সা রে গা মা পা ধা নি, এরকম লিখতে থাকি তো। এবং তারপরে ঠিক 8 নাম্বার মানে 1 থেকে যদি শুরু করি 1 2 3 4 5 6 7, দেখো 8-এ আবার সা আসি, তাই তো। তাহলে সা রে গা মা পা ধা নি সা। তো এই জিনিসটাকে মাথায় রেখে অক্টেভ রুলে বলা হলো কি না, তুমি যদি এলিমেন্ট গুলোকে এখানে মনে রাখবে, এইটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং এটাই মেন ডিফারেন্স মডার্ন পিরিয়ডিক টেবিলের সঙ্গে। তো বলা হলো যে কি না, তুমি মলিকিউল গুলোকে প্রথমে ইনক্রিজিং মানে ক্রমবর্ধমান অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে, সরি আগে বোধহয় মলিকুলার ওয়েট বলে ফেলেছিলাম, না সরি ওটা অ্যাটমিক ওয়েট হবে। এখানে মলিকুলের কোনো কনসেপ্ট নেই, সরি মানে এই এই যে এই ওয়েট এটা বলে ফেলেছিলাম বোধহয় মলিকুলার ওয়েট, এগুলো সব অ্যাটমিক ওয়েট হবে, হ্যাঁ সব অ্যাটমিক ওয়েট। তো তুমি যদি ক্রমবর্ধমান অ্যাটমিক ওয়েট অনুসারে তুমি যদি সাজাও, ক্রমবর্ধমান অ্যাটমিক ওয়েট অনুসারে, তাহলে তুমি কি দেখতে পাবে না যে 8 এলিমেন্টটা আসছে, মানে ধরে নাও এই যে হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন, তারপর 8 যে এলিমেন্টটা মানে ফ্লুরিনটা যেটা আসছে সেটা আর এর ধর্ম একই হবে এবং এরা একই গ্রুপে পড়বে। ঠিক সিমিলারলি এইভাবে যদি তুমি সাধারণত ক্লোরিনও আসবে, তাহলে তাহলে এইভাবে। এইবার দেখো এই হাইড্রোজেনের একটা ব্যাপার আছে। এই আমি যেটা আগেবারে বললাম যে কিছু কিছু ধর্ম তোমার ধাতুর মতো দেখায়, কিছু কিছু এলিমেন্ট আছে যাদের ধাতুর মতো ধর্ম দেখায়, অধাতুর মতো ধর্ম দেখায়। এই হাইড্রোজেন একটা এইরকম টাইপের জিনিস, এর আবার ধাতুর ধর্মও আছে অধাতুর ধর্মও আছে। হাইড্রোজেন খুব সহজেই কিন্তু এই ফ্লুরিন ক্লোরিনের সঙ্গে ফিট হয়ে যায়। তো যখন এইটা তৈরি হয়েছিল তখন ওরা ভেবেছিল বা আমরা তো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলাম, কারণ হাইড্রোজেনের যা প্রপার্টি ফ্লুরিন ক্লোরিনের সঙ্গে তো মিলে যাচ্ছে। কারণ দেখো ফ্লুরিন ক্লোরিনরা সবাই মেটালের সঙ্গে রিয়াকশন করে লিথিয়াম ফ্লুরাইড লিথিয়াম ক্লোরাইড, ধরো লিথিয়াম ক্লোরাইড বা ধরে নাও তোমার লিথিয়াম হাইড্রাইড তৈরি করতে পারে, রাইট। তাহলে কি, তাহলে আমার এদের যে প্রপার্টি গুলো, এদের প্রপার্টি গুলো তাহলে সেম, কারণ এরা সবাই একই জিনিস তৈরি করতে পারে। তাহলে ওনারা তখন বললো যে না তাহলে তো এরা তো আমার ঠিকই আসছে, তাহলে আমরা যদি অ্যাটমিক ওয়েট অনুসারে আমরা যদি সাজাই এবং
আমার যেটা রুল সেটা হচ্ছে 1 নাম্বার আর 8 নাম্বার গুলোর প্রপার্টি সেম হবে। এইভাবে আমি সাজিয়ে সাজিয়ে একটা টেবিল তৈরি করলাম। এটা হচ্ছে প্রথম অ্যাটেম্প, এবং একটা ওয়ান অফ দ্য সাকসেসফুল বলবো অ্যাটেম্প। সেটা হচ্ছে কি না, অক্টেভ ল। এবং তার মানে আমরা কি বুঝলাম, যে ফার্স্ট অ্যান্ড 8 এলিমেন্টের প্রপার্টিটা সবসময় সেম হবে। তার মানে ফার্স্টটা হচ্ছে পিরিয়ডিক পিরিয়ডিসিটি অফ 8, মানে এক্স্যাক্টলি পিরিয়ড হচ্ছে 8-এর, রাইট? কিন্তু অনেক, এটা কিন্তু দোবেনিয়ার ট্রায়েড বলো বা ধরে নাও তোমার যে ধাতু অধাতুর যে ক্লাসিফিকেশন প্রথমে ছিল তার থেকে এই অ্যাটেম্পটা কিন্তু অনেক বেটার কাজ করেছে, অনেক বেটার, কোনো রকম এটার মধ্যে ডাউট ছিল না। কিন্তু দেখা গেছে যে সব ক্ষেত্রে কাজ করছে না। যখন তুমি হেভিয়ার এলিমেন্ট গুলো দেখতে যাচ্ছ, বা তোমরা নিজেরা এখানেই দেখতে পাচ্ছ, এইটা একদম কারেক্ট যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই যে ধর্মগুলো এক হয়, রাইট? এইগুলোর ক্ষেত্রে ধর্ম এক হয়। কিন্তু যেমন এইটা যেমন বলবে না, যে বলবে যে না এটা তো এক্সপ্লেন করতে, কারণ হাইড্রোজেন তো ফ্লুরিন ক্লোরিনের গ্রুপে পড়ে না, রাইট? তো সেই রকম ধরে ধরো এইটাও দেখো, অক্সিজেন সালফারের সঙ্গে আয়রন আসে না, রাইট? তো দেখা গেছে যে যখনই তুমি হাইয়ার এলিমেন্ট গুলোকে নিচ্ছ, মানে হাইয়ার আবার এগেন মলিকুলার বলছি, হাইয়ার অ্যাটমিক ওয়েট যখন তুমি নিচ্ছ, বা আমি যদি এখানে মলিকুলার ওয়েট বলেও ফেলি, মনে রাখবে এটা অ্যাটমিক ওয়েট, রাইট? মানে আমি একটু মলিকুল নিয়ে কাজ করছি বলে আমার বারবার মাথায় ওইতে চলে যাচ্ছে। অ্যাটমিক হাইয়ার এলিমেন্ট গুলো যে অ্যাটমিক ওয়েট আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু একদমই এক্সপ্লেন করতে পারছি না। মানে এই যে টেবিলটা আমরা বানাচ্ছি সেটা কিন্তু যখনই হাইয়ার অ্যাটমিক ওয়েট এলিমেন্টের দিকে যাচ্ছে সেখানে কিন্তু কাজ করতে পারছে না, রাইট? এইবার যখন আসছে মেন্ডেলিভ, এটা কিন্তু খুবই ভালোভাবে কাজ করলো অক্টেভের থেকে। মানে আমি বললাম না, অক্টেভ দিয়ে কিন্তু অনেকগুলো এক্সপ্লেন করতে পেরেছিল। মানে কম্পেয়ার টু তুমি ধাতু বা ধাতু অধাতু বা দোবেনিয়ার, ওরা তো প্রায় অলমোস্ট ফেল ছিল, এটা বেটার ছিল। মেন্ডেলিভ কিন্তু যাকে বলা হয় অলমোস্ট মডার্ন পিরিয়ডিক টেবিলের একটা কনসেপ্ট দিয়েছিল। এখানেও কিন্তু এই আরো একটা ব্যাপার ছিল, মনে রাখবে, দুটোর মধ্যে সব থেকে এও বলেছিল যে অ্যাটমিক ওয়েট অনুসারে প্রথমে ক্রমবর্ধমান ভাবে সাজাবে। এও কিন্তু ওই কথাটাই বললো, যে কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টি অফ দ্য এলিমেন্ট আর দ্য পিরিয়ডিক ফাংশন অফ অ্যাটমিক ওয়েট, মানে এক্স্যাক্টলি ওই কথাটাই বললো। যে ও কিন্তু ওই 8 নাম্বারের ব্যাপারটা বললো না, মানে ও ওপরে যেটা অক্টেভ রুলে যেটা ছিল সেটা হচ্ছে যে তুমি ক্রমবর্ধমানভাবে সাজাবে, 1 নাম্বারের যা প্রপার্টি 8 নাম্বারের প্রপার্টি 8 নাম্বারে যেটা আসবে তার প্রপার্টি এক হবে। কিন্তু মেন্ডেলিভ বললো যে না না, ওই রকম ব্যাপারটা নয়, 1 বা 8 হতেও পারে, না হতেও পারে, একের সঙ্গে 9ও হতে পারে, একের সাথে 10ও হতে পারে, ওরকম কিছু না। ও যেটা বলতে চাইলো সেটা হচ্ছে যে পিরিয়ডিক অনুসারে পিরিয়ডিক ফাংশন অফ অ্যাটমিক ওয়েট, মানে তুমি যদি অ্যাটমিক ওয়েট অনুসারে সাজাও তাহলে দেখা যাবে যে কিছু 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 এলিমেন্টের কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিটা কিন্তু এক্স্যাক্টলি সেম, এবং তাদেরকে আমরা একই গ্রুপে রাখবো। এইটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? এবং প্রথম একটা সাকসেসফুল থিওরি যে হচ্ছে রো আর কলমের কনসেপ্ট ছিল, ঠিক আছে? যে রো কি জিনিস, মানে হচ্ছে রো মানে আমি যেটাকে বলতে চাইছি, আমরা যেটাকে বলি পর্যায় বা পিরিয়ডস, রাইট? আর কলম মানে যেটাকে পর্যায় বলতে আমরা কি বুঝি, এই পিরিয়ডটাকে বুঝো। পর্যায় বলতে আমরা কি বুঝি, right? আমরা যদি এই বরাবর যাই এটাকে আমরা বলি পর্যায়, এবং এই বরাবর আমরা যদি যাই এটাকে বলি আমরা একই গ্রুপে আছে বা একই কলম। মানে আমরা রো আর কলম বলতে এইরকমই তো বুঝি, তাই তো? এইটাকে বলে পর্যায় আর এটাকে বলে একই গ্রুপ, রাইট? এই কনসেপ্টটা প্রথম কিন্তু রো আর কলমের যে কনসেপ্টটা সেটাও কিন্তু প্রথম এই মেন্ডেলিভ থেকেই আছে। এবং উনি কি করলেন, যে হি পুট অল দ্য এলিমেন্টস অফ সিমিলার প্রপার্টি ইন দ্য সেম রো। উনি বললেন যে ঠিক আছে, আহ, আহ, যে যাদের প্রপার্টি গুলো হচ্ছে সিমিলার তাদেরকে আমরা সেম রোতে পুট করলাম, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে তোমরা যদি দেখো এই জিনিসটা আমি বললাম যে আমরা যে হরাইজন্টাল যে লাইন্স গুলো পাচ্ছি এইগুলোকে আমরা বললাম যে পিরিয়ডস। এবং এই রকম ভাবে ওনার যে টেবিলটা হয়েছিল, এটা মনে রাখবে, এটা আবার তোমাদের এমসিকিউ কোশ্চেন আসতে পারে, যে এই রকম ভাবে যে আহ, মানে কতগুলো পিরিয়ডস থাকতে পারে। ওনার যে প্রাইমারি পিরিয়ডিক টেবিলটা ছিল ওটাতে টোটাল 7টা পিরিয়ড ছিল, এবং তোমার টোটাল 9টা গ্রুপ ছিল। এই যে ভার্টিক্যাল লাইনগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে তোমার গ্রুপ। তো টোটাল 9টা গ্রুপ ছিল। তাই তোমরা এখানে দেখতে পাচ্ছ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। এখানে উনি 0 বলেছেন, 9টা গ্রুপ। আর এখানে যদি গুণ দেখো 1 থেকে 7 অবধি 7টা, এটা ছিল
মেন্ডেলিফের প্রথম। ঠিক আছে, এবার সব থেকে তোমরা এখানে ইন্টারেস্টিং একটা ডিফারেন্স দেখতে পাবে, কি বলতো? এবং আরো একটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার, তোমরা যদি দেখো যে মিসিং এলিমেন্ট যেগুলো, মানে উনি অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় এরকম ফাঁকা রেখে দিয়েছিলেন, মানে যেমন ধরো এখানটা ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, সেরকম উনি কিছু কিছু জায়গাগুলো অ্যাকচুয়ালি ফাঁকা রেখে দিয়েছিলেন। এবং পরবর্তীকালে উনি বলেছেন যে এইগুলো হচ্ছে ফাঁকা, এবং এখানে কিছু কিছু মিসিং এলিমেন্ট আছে, এবং এরা পরবর্তীকালে আবিষ্কার হলে এদের প্রপার্টি কিন্তু এইটার সঙ্গে সমান হবে। উনি ওগুলোকে ওগুলোকে তখন উনি তখন রেখে দিতেন, রাইট? এইটা হচ্ছে তোমার, আচ্ছা দাঁড়াও এখানে এইটা হচ্ছে কি তোমার ইন দ্য, আচ্ছা সরি, এখানে একটা ভুল হয়ে গেছে, ইন দ্য সেম কলাম হবে, রাইট? রো হবে না, তাই না? তাই তো, কারণ উনি যেটা করেছিলেন যে সেম যে প্রপার্টিজ গুলো আছে, সিমিলার প্রপার্টিজ যে এলিমেন্ট গুলোকে আছে, উনি সেগুলোকে একই কলমের মধ্যে রাখার চেষ্টা করেন। রো মানে কি, আমরা এগুলোকে রো বলি, আর কলম মানে এই একই একই কলমের মধ্যে রাখার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, তো এটা ছিল এটা। তো ইন্টারেস্টিংলি এমন কিছু কিছু মিসিং এলিমেন্ট, মানে উনি যে গ্যাপ গুলো বলেছিলেন যে এই গ্যাপ গুলো ফিল আপ হবে, এবং দেখা গেছে পরবর্তীকালে এলিমেন্ট আবিষ্কার হয়েছে এবং ওই গ্যাপ গুলো ফিল আপ হয়েছে। এবং এটা ওয়ান অফ দ্য একটা ভেরি মডার্ন পিরিয়ডিক টেবিল আমরা যেটা ইউজ করি তার সাথে ভীষণ ক্লোজ ছিল। তো কিন্তু তাও এখানে আহ, এবং মনে রাখতে হবে যে তখন উনি যেটা, একটাও একটা মনে রাখবে যে ওনার তখন পিরিয়ডিক ছিল 7টা 9টা ছিল, আর টোটাল এলিমেন্ট আবিষ্কার হয়েছিল দেখো এটাও কিন্তু মোস্টলি ভেরি ক্লোজ, রাইট? আমরা যদি এটাকে আমরা এখন 18টা করে ভাগ করি, আমরা তাদের একটা রিজনও আছে, বাট আগের যে পিরিয়ডিক টেবিলগুলো অনেকে দেখবে 2A 2B বলে করে করতো, হ্যাঁ। তো এই গ্রুপ এইগুলো কিন্তু মোস্টলি মডার্ন পিরিয়ডিক টেবিলের সঙ্গে সেম হয়ে যায়। তো আরেকটা ব্যাপার মনে রাখবে, সেটা হচ্ছে ওনার যে টেবিলটা আবিষ্কার করেছিলেন, ওটাতে 63টা এলিমেন্ট তখন অবধি আবিষ্কার হয়েছিল। এবার ড্রব্যাকটা কি আছে, সব থেকে প্রথম যে ড্রব্যাকটা ছিল সেটা কি? সেটা হচ্ছে পজিশন অফ হাইড্রোজেন ওয়াজ নট ক্লিয়ার, ইজ ইট 1A অর 7A, কোনটায় বসবে, রাইট? মানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের সঙ্গে যাবে না ফ্লুরিন ক্লোরিন ব্রোমিনের সঙ্গে যাবে, ওই সেম যেটা আমরা আগের বারেও দেখেছিলাম, যে হাইড্রোজেনকে কোথায় বসবো। এই এই কোশ্চেনটা মডার্ন পিরিয়ডিক টেবিল হওয়ার আগে অবধি সবার ছিল, যে হাইড্রোজেনটাকে ইনি যেটা এখানে বলেছিলেন যে ধাতুর সঙ্গে। আর আমি এইমাত্র বললাম যে তোমরা দেখবে যে কোনো ধাতুর সঙ্গে আহ, হাইড্রোজেন বিক্রিয়া করে, ঠিক যেমন লিথিয়াম ক্লোরাইড তৈরি হয়, এরা লিথিয়াম হাইড্রাইড তৈরি করতে পারে বা সোডিয়াম হাইড্রাইড তৈরি করতে পারে। তাহলে অধাতুর প্রপার্টিটা আছে। তাহলে হাইড্রোজেনকে যদিও এখানে বসিয়েছিল, কিন্তু তো এখানেও তো বসতে পারতো। তো এটা কি, কেন এটা কেউ এক্সপ্লেন করতে পারেনি। দ্বিতীয়ত, যে আইসোটোপের পজিশন নিয়ে ক্লিয়ার ছিল না। দেখো, মেন ফান্ডামেন্টাল অফ মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল ইজ অ্যাটমিক ওয়েট। তাহলে আইসোটোপ কাজ কি হয়? আইসোটোপের কিন্তু অ্যাটমিক ওয়েট যেটা, অ্যাটমিক নাম্বার এক হবে কিন্তু অ্যাটমিক ওয়েট তো ডিফারেন্ট, রাইট? তো এই এই আইসোটোপকে নর্মালি এইভাবে লেখা হয়, রাইট? এক্সটা হচ্ছে ধরো এলিমেন্টের নেম, জেডটা হচ্ছে গিয়ে তাদের হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর A আর B যেগুলোকে বলি সেগুলো হচ্ছে আমাদের অ্যাটমিক ওয়েট। তাহলে এদের দুজনের অ্যাটমিক ওয়েটটা ডিফারেন্ট হয়। কেন হয় না? নাম্বার অফ নিউট্রনটা সেম হয় না বলে। প্রোটন তো সেম, তাহলে A আর B দুজনে ডিফারেন্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যদি অ্যাটমিক ওয়েটই ডিফারেন্ট হয়ে যায়, তাহলে আইসোটোপকে আমাদেরকে ডিফারেন্ট জায়গায় বসাতে হবে, তাই তো? কারণ একজনের থেকে আরেকজনের আইসোটোপের ওয়েট আলাদা। তাহলে অথচ দেখা যাচ্ছে ওই আইসোটোপগুলোর কেমিক্যাল প্রপার্টিটা সেম, মানে কিছু আলাদা প্রপার্টি আছে, যেমন নিউক্লিয়ার প্রপার্টি যেগুলো, সেগুলো হয়তো ডিফারেন্স হবে, বাট কেমিক্যাল প্রপার্টিটা তো সেম না। তাহলে আমি তো এটাকে এক্সপ্লেন করতে পারলাম না। তাহলে এই দুটো পয়েন্ট হলো সব থেকে পয়েন্ট, হতো আইসোটোপকে এক্সপ্লেন করতে পারলাম না, হাইড্রোজেনের পজিশন এক্সপ্লেন করতে পারলাম না। 3 নম্বর বলছে যে ডিসিমিলার এলিমেন্টস ওয়ার প্লেস টুগেদার উইথ সেম গ্রুপ, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম কপার। দেখো, এখানে একটা ব্যাপার আছে, যদিও এটাও মেটাল, এগুলোও মেটাল, কিন্তু এদের প্রপার্টি আমরা যেটা মডার্ন পিরিয়ডিক টেবিল অনুসারে জানি, বা এদের যে প্রপার্টিগুলো, এরা কি সেম সিমিলার, এক্স্যাক্টলি সিমিলার তা তো নয়। এগুলো অনেক স্টেবল। এগুলোকে তোমরা কারণ এগুলোকে আমরা সব কি বলি, কয়েনেজ ধাতু, বা যেগুলো এগুলো দিয়ে আমাদের ওই কয়েন তৈরি হয় বলে কয়েন বলা হয়। মানে এটা দিয়ে যেমন ধরো টাকার কয়েন তৈরি হয়, আহ, সোনারও তো কয়েন তৈরি হয়, সিলভারের হয়। তো এগুলো এগুলো ভীষণ স্টেবল,
বা এমনি নর্মাল বায়ুমণ্ডলীয় কন্ডিশনে, বা আমাদের সোনা রূপো ইয়ে সবাই পড়ি, বাট এগুলোকে কেউ পড়তে পারে না। তাহলে এদের প্রপার্টি তো ভীষণ ডিফারেন্ট। তাহলে এদিকে আমরা কি করে রাখলাম? দেখো তুমি যদি এই গ্রুপটাতে দেখো, সেটা হচ্ছে এইটাতে যদি তুমি দেখো, আহ হ্যাঁ, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, গোল্ড, এরা একই গ্রুপে চলে আসছে, রাইট? এইটাই বলতে চাই। তো এই ব্যাপারটা তো এবার হচ্ছে যে সব থেকে বড়, সব কিছু ঠিক আছে, সব থেকে বড় যেটা অ্যাকচুয়ালি কেউই এখনো অব্দি এক্সপ্লেন করতে পারেনি, সেটা হচ্ছে এই যে প্রপার্টিগুলো পিরিয়ডিক হচ্ছে। মানে তুমি তো আবিষ্কার করলে, বললে যে ঠিক আছে এইভাবে সাজাও, সাজিয়ে যে যাদের প্রপার্টি এক তাদেরকে একই গ্রুপে ফেলো, সেটা তুমি তো ম্যানুয়াল ওয়ার্ক করছো। মানে আমি বলছি যে তোমাকে প্রত্যেকবার প্রপার্টি দেখতে হচ্ছে, আচ্ছা এটা এটা, তাহলে এটাকে এর মধ্যে রাখি, এটা এটা, তাহলে এটাকে এই গ্রুপের মধ্যে রাখি। কিন্তু কোশ্চেনটা হচ্ছে কেন এদের প্রপার্টিগুলো সেম? কেন সোডিয়াম আর লিথিয়াম আর পটাশিয়ামের প্রপার্টি সেম? কেন এদের প্রপার্টি কপার সিলভারের থেকে আলাদা? রাইট? এই কোশ্চেনটা কেন পিরিয়ডিসিটিটা আসছে, এই কোশ্চেনটা কিন্তু কেউ এক্সপ্লেন করতে পারেনি এখনো অব্দি। তারপরে যেটা এলো সেটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। এইটা হচ্ছে একমাত্র পিরিয়ডিক টেবিল, মানে যেটা এখনো স্ট্যান্ডার্ড, আমরা এখনো ইউজ করি, সবাই ইউজ করি এটা। বললো যে সব থেকে যেটা বড় ভুল, সেটা তুমি অক্টেভ রুলেই বলো বা মেন্ডেলিভের রুলে বলো, যেটা হচ্ছিল, সেটা লোকজন প্রথমেই যেটাকে কনসিডার করতে শুরু করেছিল, সেটা হচ্ছে যে পিরিয়ডিক কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টি আর পিরিয়ডিক ফাংশন অফ অ্যাটমিক ওয়েট বলছিল, যে অ্যাটমিক ওয়েটের সঙ্গে এদের সম্পর্ক আছে। বাট আলটিমেটলি তা না। দেখা গেল যে অ্যাটমিক নাম্বারটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তার জন্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিগুলো ডিফারেন্ট হয়, নট অ্যাটমিক ওয়েট। তাহলে তোমাদের এরকম এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে যে কোনটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, অ্যাটমিক ওয়েট আর অ্যাটমিক নাম্বার? উত্তরটা হচ্ছে অ্যাটমিক, মানে আরো অনেক হয়তো অপশন দিল, তো তোমাদের উত্তরটা হবে অ্যাটমিক নাম্বার। এবং সেটা কিভাবে প্রমাণ করলো, সেটা হচ্ছে যে ওরা মানে মোজলের একটা একটা এক্সপেরিমেন্ট ছিল, এটা জাস্ট বলার জন্য। তো বলা হলো যে এক এক কাজ করা যাক, সেটা হচ্ছে যে আমি মুজলে মানে ইনি ওই একটা এক্স রে এক্সপেরিমেন্ট করেছিলেন, ঠিক আছে? ওই এক্স রে যে ফ্রিকোয়েন্সিটা, সেটাকে তিনি বিভিন্নভাবে প্লট করেছিলেন। ওয়ান অফ দ্য প্লট ছিল এই ফ্রিকোয়েন্সিটার সঙ্গে এইদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর উনি প্লট করেছিলেন অ্যাটমিক নাম্বার, আর এই দিক বরাবর প্লট করেছিলেন ফ্রিকোয়েন্সি, এক্স রে এক্সপেরিমেন্ট করে। দেখা গেছে যে যখন ফ্রিকোয়েন্সির সঙ্গে অ্যাটমিক নাম্বার প্লট করছি, তখনই আমরা একটা এরকম রিলেশন পাচ্ছি। আর অন্য কোনো ক্ষেত্রে কিন্তু, আর মলিকুলার মানে অ্যাটমিক ওয়েটের সঙ্গে কি রিলেশন পেয়েছিল সেটা আমার জানা নেই, আমি জাস্ট বইয়ে এটাই দেখেছি, বাট এরকম কোনো রিলেশন পাইনি। মনে রাখবে এটাও একটা রিলেশন, এটা হয়তো তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে অ্যাটমিক নাম্বার মানে জেড, এটা আমি এখানে লিখে দিচ্ছি, যদি হয়তো আহ, মানে আচ্ছা এখানে লেখা নেই, তো আমি এখানে লিখে রাখছি যে যে এইটা অনুসারে জেড মানে অ্যাটমিক নাম্বার, তোমরা সবাই জানো, ইজ প্রপোর্শনাল টু নিউ। এটা ছিল কার এক্সপেরিমেন্ট থেকে না, মুজলের যে এক্সপেরিমেন্ট, এটা একটা ওয়ান অফ দ্য ভেরি ফান্ডামেন্টাল এক্সপেরিমেন্ট, এটা হয়তো আসতে পারে। ঠিক আছে, এই যে ফ্রিকোয়েন্সি থেকে। এবার আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করব, তোমরা এটা উত্তর দেওয়ার চেষ্টা করো। আমাকে ভেবে বলো যে, খুবই ফান্ডামেন্টাল এটা একটা কোশ্চেন, যে কেন অ্যাটমিক নাম্বারটা এখানে ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল হলো, কেন অ্যাটমিক ওয়েটটা নয়? আচ্ছা ঠিক আছে, অ্যাটমিক নাম্বারটাই কেন হলো এটা আগে ভেবে বলো, তাহলে অ্যাকচুয়ালি অ্যাটমিক ওয়েটটা কেন নয় সেটা তোমরা বলতে পারো। স্যার এনার্জির ব্যাপার আছে। কিসের ব্যাপার? এনার্জি, এনার্জি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে, আবার কিসের এনার্জি নাম্বার? অ্যাটমিক নাম্বারের উপরও ডিপেন্ড করছে। কি করে অ্যাটমিক নাম্বারের উপরে কিসের এনার্জি? অ্যাটমিক এনার্জি গতদিন যে চ্যাপ্টারটা পড়ালেন অ্যাটম, হুম, তো অ্যাটমিক চ্যাপ্টারে এনার্জি যে কোনো একটা অরবিটাল ইলেকট্রনের ই ইকুয়াল টু -13.4 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। 13.6, ওটা মনে রাখবে অ্যাকচুয়ালি। 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তো ওখানে এনার্জিটা জেড স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। আবার এনার্জি মানে হচ্ছে কি এইচ নিউ, তো সেখান থেকে আমরা বলতে পারি যে নিউ প্রপোর্শনাল টু জেড স্কোয়ার। পারফেক্ট, পারফেক্ট, একদমই ঠিক আনসার।
এবার তুমি ইকুয়েশনটা জেনে গেছো, অবশ্যই তোমার যে উত্তরটা একদমই ঠিক, যে আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল যে এরকম একটা ইকুয়েশন, সেটা হচ্ছে কালকে আগের দিন যেটা দেখলাম, এনার্জি ইজ প্রপোর্শনাল টু, আচ্ছা 13টা লিখছি না, জেড স্কোয়ার, কারণ যেহেতু বাই এন স্কোয়ার, সরি, জেড স্কোয়ার বাই এন, এন ছিল বোধহয় নাকি, না এন স্কোয়ারও ছিল বোধহয়। এন স্কোয়ার ছিল, এন স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ। তো তুমি ওই ওই এক্সপ্রেশনটা তুমি জেনে গেছো বলে, এবার আমি বলতে চাইছি তুমি যদি ফিজিক্যালি আমি যদি এক্সপ্লেন করতে বলি বলতে পারবে? খুবই ক্লোজলি গেছো অ্যাকচুয়ালি, ওইটা দিয়ে এক্সপ্লেন করতে হবে বাট একটু অন্যভাবে। দেখো এক্স রেতে কি হয় আমি বলি, দেখো বোঝার চেষ্টা করো এক্স রেতে কি হয়। এক্স রেতে হয় নর্মালি দেখবে দু রকম, অনেক রকমের এক্স রে হয়। যারা একটু রিসার্চের করার কথা ভেবেছো বা একটু কাছাকাছি গেছো তারা জানতে পারে, মানে একটা হচ্ছে এজ বলে এগুলোকে, কে এজ এল এজ, বাট ঠিক আছে অত যাওয়ার দরকার নেই। মোদ্দা কথা এক্স রেতে কি হয়, খুব ভিতরের যে অরবাইটাল আছে সেইখান থেকে ইলেকট্রনগুলোকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়। ওই জন্য খুব হাই এনার্জি, এক্স রে ভীষণ হাই এনার্জি। মানে ধরে নাও আমি বলছি ওপরের স্তরের ইলেকট্রনও থাকতে পারে এখানেও উপরের স্তরের ইলেকট্রন এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, বাট নর্মালি এক্স রেতে এই ইলেকট্রনগুলোকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়। আর ওই ক্যারেক্টারিস্টিক এক্স রে যেটাকে হ্যাঁ, বলছে correct স্যার, একটু। এবার ধরো নিচে এই আসে। বেরিয়ে এটা ফাঁকা হয়ে গেল, তাহলে কি হবে, এটা ফাঁকা তো আর থাকতে পারে না, উপর থেকে ইলেকট্রনগুলো লাফিয়ে লাফিয়ে নামে, তাই তো? তাহলে ও এনার্জিটা ছাড়বে, তাই তো? এবার এই যে এনার্জি লেভেলগুলো, এর যে এনার্জি লেভেলগুলো, এইগুলো তুমি অলরেডি তুমি যেটা এক্সপ্লেন করলে সেটা হচ্ছে কি, না বেসিক্যালি জেড এর ওপর ডিপেন্ড করছে, রাইট? তাহলে এর যে এনার্জি স্তরগুলো আছে এগুলো জেড এর ওপর ডিপেন্ড করছে, মানে এর ভ্যালুটা জেড এর ওপর ডিপেন্ড করছে। তাহলে ও এখান থেকে এখানে আসবে ঠিক কথা, কিন্তু ওই ভ্যালুগুলো জেড এর সঙ্গে ইজ ডিপেন্ডেন্ট। সেই জন্য যে এক্স রেটা ছাড়বে, মানে ও যে এক্স রেটা ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার পর ও যখন নেমে আসার সময় তো ছাড়বে, যেটা সেটাকে আমরা এক্স রে বলবো। নেমে আসার সময় যে এনার্জিটা ছাড়বে সেইটা অ্যাকচুয়ালি তোমার এই ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল হয়ে যায়, এই সরি, তার যে ফ্রিকোয়েন্সিটা সেটা তোমার জেড এর সঙ্গে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেইন রিজন, রাইট? এবার আসছি আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল, এইটা হচ্ছে ফুল ফ্লেজেড। আগে আমরা দেখেছি, দেখো এটা মেন্ডেলিভের টেবিল, এটা তোমরা অনেকে দেখবে যে কনফিউশন আছে, এক্স্যাক্টলি বলবো না তা না, কারণ এখানে আবার এরা একটা ক্লাসিফিকেশনও দিয়েছিল অনেক সময়, এটা R2O আরও এরকম ভাবে ওরা লিখতো আগে, বাট এনিওয়ে এটা অত মাথায় রেখো না, এই ওপরের গুলোই দেখবে 1 2 3 6 করে। এবার আসছি আমি মডার্ন পিরিয়ডিক টেবিল, ফুল ফ্লেজ যেটা অ্যাকচুয়ালি, রাইট? তাহলে আমরা কি বুঝলাম এতক্ষণ অব্দি করে ধরে যা এক্সপ্লেন করার চেষ্টা করছিল যে আরে মৌলিক মানে যে প্রপার্টিস গুলো হয় এলিমেন্টের সেগুলো হচ্ছে অ্যাটমিক ওয়েটের উপর ডিপেন্ড করবে, সেটা নয়, আলটিমেটলি দেখা গেল এটা। এইবার কি করলো না, আমরা যেটা ফুল ফ্লেজ পিরিয়ডিক টেবিল পেলাম, এই হচ্ছে তোমার ফুল ফ্লেজ পিরিয়ডিক টেবিল, এবং এখানে তুমি অবশ্যই দেখতে পাচ্ছ এখানে আমাদের নাম্বার অফ পিরিয়ডস, যেটা অ্যাকচুয়ালি মেন্ডেলিভ বলেছিলেন একদমই ঠিক 7টাই, কিন্তু গ্রুপটা অ্যাকচুয়ালি উনি 9টা বলেছিলেন, সেটা কিন্তু 9টা না হয়ে বেড়ে গেল, বেড়ে গিয়ে অ্যাকচুয়ালি হয়ে গেল 18টা। এবং এটাও যে বিরাট কিছু হলো তা, মানে বিরাট কিছু ডিফারেন্ট হলো তা নয়, কারণ ওই যে তোমাদেরকে আমি আগে বললাম যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম আর কয়েনিজ কপার সিলভার ওদেরকে আমরা আগে একই গ্রুপে পুট করেছিলাম। এখানে করা হচ্ছে এই টেবিলটাতে না, লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামকে আমরা অনেকে 1A বলে, আমি এই 1A তুলতে এখন একবার বলছি আর বাকি বারবার বলবো না। মডার্ন পিরিয়ডিক টেবিল আইইউপ্যাকের নিয়ম অনুসারে সবসময় 1 2 3 4 5 6 করে যাবে, ওই 1A 2A বলার কোনো দরকার নেই। বাট যেহেতু এটা একটা ট্র্যাডিশনাল নিয়ম ছিল সেই অনুসারে বলছি। ওরা যেটা করলো কি, মডার্ন পিরিয়ডিক টেবিলে লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামকে 1A-তেই বসালো, এটা কি গ্রুপ 1ই বলছে বাট এ বসিয়ে দিল। আর এদিকে তুমি যদি দেখো এই কপার, কোথায় গেল, এই কপার সিলভার আর গোল্ড, একেও কিন্তু 1ই বলছে, দেখো এরা কিন্তু এই জায়গায় এটাকেও কিন্তু 1ই বলছে, বাট 1B, এইটা দেখো, হ্যাঁ, বাট 1B বলছে। মানে উনি যে খুব বিরাট ভুল বলেছিলেন তা নয়, প্রপার্টিস গুলো আলাদা, বাট ওই গ্রুপ 1-এর মধ্যে রেখে গ্রুপ 1 1B 1A 1B করা হয়েছিল। এগেন এরপর থেকে আর 1A 1B 2A 2B অত কনফিউশনের মধ্যে যাওয়ার দরকার নেই। তো আমরা কিসে যাব ডাইরেক্টলি, কারণ কেন এই কারণেই বলছি, কারণ নর্মালি 1A 2A হচ্ছে এখানে পড়বে, আর মাঝের এই যতগুলো পড়ছে এগুলো আবার সব বি চলে আসছে, তারপর আবার এখান থেকে এ শুরু হচ্ছে, সেই জন্য কনফিউশনে না গিয়ে
1 থেকে শুরু করবে, 18 অবধি যাবে, দ্যাটস অল। আর কোনো চাপের দরকার নেই। তো এখানে আমরা কি দেখলাম, টোটাল 18টা গ্রুপ, এবং গ্রুপ 0 টু গ্রুপ 18, রাইট? গ্রুপ গ্রুপ 0 কেন হলো? ও আচ্ছা আচ্ছা, সরি। মানে একে অনেকে আবার গ্রুপ 0 বলে, অনেকে গ্রুপ 18ও বলে, ওই জন্য এটা বললাম। ঠিক আছে, গ্রুপ 0 আর গ্রুপ 18 যেটা, সেটা অ্যাকচুয়ালি এই মানে হিলিয়াম ইয়ে যেটাকে আর কি আছে, এটাকে অনেক সময় মনে রাখবে, এটাকে অনেক সময় এরা গ্রুপ 0 বলে অনেকে, আবার অনেকে আবার 18ও বলে। এই 0 যেটা আছে না, এটা আবার ট্র্যাডিশনাল ওয়েতে করা, মানে আগের, মানে এই যে 1A 1B 1T A1 এইগুলো, এটা এটা এইটার জন্য এরা এটাকে 0 বলে, ওই অনুসারে করা। সেই জন্য এরা গ্রুপ 0 টু গ্রুপ 18 করা হয়েছে। আর যদি ঠিক আছে, এটাকে এই কনফিউশন যদি তোমরা না রাখতে পারো, আমি এটাকে মুছিয়ে দিলাম, এটাকে আমি দেখলাম 1। স্যার এখানে আমি একটা কথা বলবো। হ্যাঁ, এই যে গ্রুপ 0টা গ্রুপ 18 বলছে, আমার মনে হয় গ্রুপ 0 বলছে তার কারণ, ধরুন নিয়নের হচ্ছে 10টা পারমাণবিক সংখ্যা। তো 10টা পারমাণবিক সংখ্যা যদি আমি KLMN এ ভাগ করি, তো কে তে হচ্ছে 2টো, এল এ হচ্ছে 8টা, এল এ সর্বোচ্চ 8টাই থাকতে পারে। তাহলে সে কোনো ইলেকট্রন রিলিজও করে না, অ্যাকসেপ্টও করে না। তো তার জন্য তার ভ্যালেন্সি হচ্ছে সবসময় 0। তার মানে সে কখনো ইলেকট্রন রিলিজ করছে না, অ্যাকসেপ্ট করছে না, মানে তারা কখনোই ধাতু অধাতুর মধ্যেও যাচ্ছে না। হ্যাঁ, তো এক- সেই জন্য এগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হচ্ছে। এবার ভ্যালেন্সি যেহেতু 0 হয়ে যাচ্ছে, যে সেই জন্য সে কোনো যৌগ তৈরি করতে পারছে না। সেই জন্য আমার মনে হয় যেহেতু ভ্যালেন্সি 0, ওই জন্য এটাকে 0 গ্রুপ বলা হচ্ছে। একদমই ঠিক, একদমই ঠিক, আমি তোমার সাথে একমত। কিন্তু আমি জাস্ট একটা কথা এখানে বলতে চাইবো, সেটা হচ্ছে এই যে, এই যেটা মনে রাখবে সেটা হচ্ছে, আমি এটা 1 লিখছি কারণ অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে। তো গ্রুপ 1 থেকে গ্রুপ 18, এই 0টা এটা কিন্তু ওল্ড ওল্ড স্টাইলের জন্য, মানে এই 0টা হচ্ছে 1A 2A 2B এই স্টাইলে লেখা। মানে মডার্ন পিরিয়ডিক টেবিলে কিন্তু 0-র কোনো জায়গা নেই, গ্রুপ 1 থেকে গ্রুপ 18। কিন্তু 0টা তুমি যে কারণে বললে, এক্স্যাক্টলি ওই কারণেই বলে, যেহেতু ওরা ইনার্ট, কোনো কাজ করে না, কারোর সাথে যুক্ত হতে পারে না, ভ্যালেন্সিও তোমার দেখায় না, সেই জন্য ওদেরকে আমরা 0 বলছি, ওরা ইনার্ট বলে। বাট ওটা কিন্তু পুরনো নিয়ম অনুসারে, মানে পুরনো নিয়ম, বাট বর্তমান যে নিয়ম অনুসারে আমরা আয়ুপ্যাক অনুসারে আমরা ওটাকে 18ই বলবো, এবং এটা গ্রুপ 18 থেকে। বাট তোমরা এটাকে মনে রাখবে, এটা আমি লিখে রাখছি সাইডেও, যে ওল্ড স্টাইল অনুসারে, ওল্ড মেথড অনুসারে আমরা এটাকে গ্রুপ 0 বলি, যেমন 1A 1B যেমন আমরা বলছিলাম। ঠিক আছে, জাস্ট এটা। ওকে, না এইবার, এবার আমি আমি এটাকে বন্ধ রাখছি। এবার আমাকে বলো, কালকে একটু পড়েছো জিনিসটা? এটা আমি আমি আশা করছি সবাই এটা পারবে, কারণ তোমরা অনেকেই যথেষ্ট ভালো প্রিপেয়ার্ড, আমি কালকে এটাকেই বুঝে গেছি। এর পিরিয়ডিসিটির কারণটা কি আমাকে বলো তো দেখি। কালকে তো আমরা পড়লাম, আমি এটা হিন্ট দিয়ে দিচ্ছি, আউটবাউ প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আমরা পড়েছি, তার উপর ভিত্তি করে তোমাদেরকে বলতে হবে যে পিরিয়ডিসিটির কারণটা কি আছে। মানে এতক্ষণ অবধি যা এক্সপ্লেন করার চেষ্টা করা হচ্ছিল যে কেন পিরিয়ডিক, সেটা তো এক্সপ্লেন করা হয়, করে উঠতে পারেনি এখন অবধি। এইবার তো ভ্যালেন্স ইলেকট্রনটা সেম হয় বলে। একদমই, একদমই ঠিকই বলেছো। আমি আরেক আচ্ছা, আমি বলবো, হুম হুম চেষ্টা করছি। গ্রুপ 1-এ রাখা হচ্ছে কারণ সে একটা ইলেকট্রন রিলিজ করছে। হুম হুম হ্যাঁ, তো আমি যদি লিথিয়ামে ধরি, লিথিয়ামে 3, হুম তাহলে কে তে 2টো, এল এ 1টা। এল থেকে যদি সেই ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে, মানে ক্যাটায়ন তৈরি হয়ে যাচ্ছে, এবং তার ভ্যালেন্সি 1 হচ্ছে, ইলেকট্রনটা যদি ছেড়ে দিতে পারে, তাহলে কে কে হচ্ছে কে তে 2টো, মানে সে স্টেবল পর্যায়ে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, ঠিক এইরকম ভাবেই হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম সবগুলোরই +1 দেখাচ্ছে, কারণ তারা আউটার মোস্ট শেলের ইলেকট্রন, একটাই ইলেকট্রন থাকে, সেটাকে ছেড়ে দিয়ে সে স্টেবল হতে পারছে। সেরকম ভাবেই ঠিক একইভাবে গ্রুপ 2, গ্রুপ 3 আপ টু গ্রুপ 18 ঠিক এইভাবেই চলছে। এবং এর ফলে হয়তো মৌলগুলোর মধ্যে যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এবং বা 2টো ইলেকট্রন ছাড়ছে, যে যেরকম ভাবে করছে, সেই অনুযায়ী গ্রুপের মধ্যে সাজানোর কারণে আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারছি, যেমন ধরুন জারণ বিজারণ ক্ষমতা, তড়িৎ ধনাত্মকতা ঋণাত্মকতা, অ্যাসিডিটি, তারপরে বেসিসিটি,
হ্যাঁ, কে কোন ধরনের সল্ট তৈরি করতে পারে, এগুলো এগুলো মনে হয় খুব ইজিলি ভাবে আমরা জানতে পারছি। সেই জন্যই মনে হয় এই এলিমেন্ট গুলোকে গোটা পিরিয়ডিক টেবিলের মধ্যে সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠিক, আনসারটা ঠিকই আছে, বাট একটু আমি রিফাইন্ড বলছি। প্রথম কথা আমি আচ্ছা আচ্ছা, N+L যেহেতু আমরা কালকে একটু তাড়াতাড়ি বলেছিলাম, আমি একটু ঝটপট করে লিখছি, তার সেই হিসেবে তোমাদেরকে বলতে বা যেহেতু জানো আমি আর অত যাচ্ছি না। আচ্ছা, আমার যদি ইলেকট্রনের কনফিগারেশন, সরি, আমার যদি নাম্বার অফ ইলেকট্রন, ধরো আমি এটাকে NE লিখছি, হ্যাঁ, মানে এটা মনে করো না অন্য কিছু, বাট আমি জাস্ট বলতে চাইছি নাম্বার অফ ইলেকট্রন আমার হচ্ছে 21টা, ধরে নাও 21টা আমার নাম্বার অফ ইলেকট্রন। তাহলে আমি যদি আমাকে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে বলে, একটা তো তুমি যেমন বললে কে তে 2টো, এল এ 8টা, এরকম ঠিক আছে, কিন্তু আমি একটু অন্যভাবে বলবো যে আমরা তো অলরেডি N L শিখে গেছি, ML এই 4টে কোয়ান্টাম নাম্বার হয়, MS সবসময় চেষ্টা করবে এদের রেসপেক্টে রিপ্রেজেন্ট করার জন্য। হ্যাঁ, আব্বাও প্রিন্সিপালটা এক্ষেত্রে লাগছে, মানে 1:2, 2:2, 2p6, 3:2 এইভাবে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইলেকট্রনিক কনফিগারেশনটা ইউজ করে করবে, NL এটা দিয়ে করার চেষ্টা করো। এবার যদি N=20, 21 হয়, আমি কথায় বলছি, তাহলে আমি কিভাবে লিখবো? দেখো, আমরা যদি এনার্জির অর্ডারটা লিখি, প্রথমে 1s সব থেকে কম এনার্জি, ওই জন্য এনার্জি হচ্ছে N। কারণ আমি যদি N+L এর ভ্যালুটা আমি লিখতে লিখতে যাচ্ছি নিচে, ঠিক আছে, N+L, সরি কি হচ্ছে এটা, N+Lটা ধরো আমি লিখতে লিখতে যাচ্ছি, এর ভ্যালু হচ্ছে আমার 1 আর +0 1। এরপর হচ্ছে আমার 2s, 2s এর কি ভ্যালু হবে? 2+0 2। তারপর আমার আছে 2p, 2pর ভ্যালু কত হবে? 2+1 3। দেখো 1 2 3, সেই জন্য এনার্জিটা ওরকম। তারপর আমার আসবে কি 3s। দেখো এস আর পি, 2 এর তো আর এর বেশি হতে পারে না, কারণ 2 এর অলরেডি আমরা কি জানি, 2 এর ক্ষেত্রে এল ভ্যালু আমরা কত জানি, এল এল কত হতে পারে 2 এর? 0 1 0 1, পারফেক্ট, আমি দেখছি। এবার 0-র জন্য আমাদের এস আসতে পারে, আর 1-এর জন্য পি আসতে পারে, রাইট? সেই জন্য 2 এর ক্ষেত্রে এস এন্ড পি থাকতে পারে। পরিষ্কার, বোঝা গেল? এইবার PX PY PY, যেটা সব থেকে একদম প্রথম কোশ্চেন নিয়েছিলাম, সেগুলো ML এর জন্য আছে, এগুলোকে অরবিটাল বলে। এটা আমি এস এন্ড পি পেলাম, অরবিট যেটা আমার, ঠিক আছে। এবার 3s, এরকম করতে করতে আমি পেলাম 3p, দিয়ে তোমার অ্যাড করতে করতে যাবে, দিয়ে আমরা পাবো 4s, তারপর পাবো 3d। কারণ 4s আর 3d কেন হবে? এটা আমার 4 আর 3d 5, আর এদের দুজনের যদি করো 3s এর তোমার হচ্ছে 3 আর 0 3, আর 3 আর 1 3 আর 1 4। এগেন এখানে N+N রুলের N+L রুলের একটা জিনিস, সেটা হচ্ছে যদি তোমার যার এনটা বেশি হবে তার এনার্জি বেশি। তাহলে এখানে 2p আর 2s 3s এর যদিও সমান, সেই জন্য 3 3 হলেও এর এনার্জিটা বেশি হয়ে যাচ্ছে, রাইট? এবার যখন তোমাকে আমি 21টি ইলেকট্রন বলবো, আমরা কি শিখেছি যে পাউলির প্রিন্সিপাল অনুসারে প্রত্যেকটা অরবাইটালে, যখনই তুমি এইটা ধরে ইয়ে করে ফেলছো, 1s এটা ধরে ফেলছো, তখন তোমাকে প্রত্যেকটা অরবাইটালের কথা ভাবতে হবে। প্রত্যেকটা অরবাইটালে কটা করে ইলেকট্রন থাকতে পারবে? অরবাইটালে কিন্তু বলেছি 2টো করে থাকতে পারে, দুটা। 2টা। 2s এর ক্ষেত্রে 2টো হবে, ফিল আপ করছো, 2 আর 2 4। পি এর ক্ষেত্রে কি হবে? 6টা। কটা কেন হবে? 6টা। 8টা 8টা। 2p। ও সরি 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 সরি, 6টা, হ্যাঁ 6টা, হ্যাঁ। এবার আমি তো বললাম যে প্রত্যেক অরবিটালে 2টো করে ইলেকট্রন থাকতে পারে, পি এর 6টা কেন থাকছে? পি এর 3টে অরবিটাল আছে, এক্স্যাক্টলি, PX PY PZ। এক্স্যাক্টলি। তাহলে ওইটা ML এর জন্য PX PY PZ সবগুলোকে ধরে আমি 6টা লিখছি। তার মানে এইটা আমার কি, এটা হচ্ছে আমার অরবিট অ্যাকচুয়ালি, রাইট? এই কনসেপ্টটা PX PY PZ যখনই আমি ভাববো তখন আমরা ওটাকে অরবিটাল বলবো, তার আগে কিন্তু বলবো না। তাহলে 2p 6টা, 3s এ 2টো, 3p তে কটা? 6টা। 6টা। এখানে স্যার একটা প্রশ্ন ছিল আমার। হুম উম, স্যার বলবো? হুম হুম। স্যার ওই 2 এর জন্য এলটা 0 1, ওই জায়গাটা আমি বুঝতে পারছি না, ওই জায়গাটা একটু বলে দেবেন? ওটা কালকে ভিডিওটা একটু দেখে নিও, আমি জাস্ট আচ্ছা আচ্ছা। মানে ওটা একদম পরিষ্কার করে বলা আছে, যদি এন এর যা ভ্যালু হবে, ধরে নাও এন এর ভ্যালু যদি 0 হয়,
এল এর ভ্যালু n-1 এক্স্যাক্টলি 0 থেকে n-1 অব্দি যায়। এ 0 বলে 0, আর n এর ভ্যালু যদি তোমার 1 হয় তাহলে 0 আর 1 হবে। মনে রাখবে 0 থেকে n-1 অব্দি, n-1 নয় কিন্তু 0 0 থেকে, থেকে n-1 রাইট? এর ভ্যালু এটা আমি বলে দিয়েছি, এটা কালকে কালকে ভিডিওটা একটু দেখে নেবে। কোয়েশ্চেন থাকলে অবশ্যই হয়, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমি অবশ্যই ক্লিয়ার করবো। ওকে, মানে আগের দিনের ভিডিওটা। তাহলে আমার এখন অব্দি হলো। এবার 4s এ কটায় 4s এ কটা বসবে? 2টি দুটো। এই 4s এর দুটো, তাহলে 4s এর যদি দুটো বসে, আহ, কতগুলো হলো আমার? 20টা হচ্ছে। তাহলে 3D তে আমার কটা যাবে? 10টা একটা। এই, এটা এখনো সরি সরি স্যার একটা, রাইট? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 3D তে একটা গেল। এই হচ্ছে কি আমার টোটাল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এইবার তোমরা এটা বলতে পারো যে এইটাকে আমরা বলি কে, এটাকে আমরা বলি এ, এইটাকে আমরা বলি এম, আর আমি উপরে যাচ্ছি না, আর আমি এম এন এর পর কি সব লিখে, এটাকে আমরা বলি এম এন। ওই জন্য আমি বলতে বারণ করছিলাম কি এল এম এনটা, কারণ তারপরে তো আর জানি না, কিন্তু আমরা এইভাবে তো যত দূর খুশি যেতে পারি, রাইট? হয়ে গেল পরিষ্কার। এইবার তার মানে এই ইলেকট্রনিক কনফিগারেশন n+l রুল হচ্ছে পুরো পুরো পিরিয়ডিক টেবিলের ভিত্তি। বলা হচ্ছে যে পিরিয়ডিসিটি তখনই আসবে যাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে সিমিলার। ইলেকট্রনিক কনফিগারেশন যাদের সিমিলার হবে তাদেরই পিরিয়ডিসিটি সেম হবে। মানে আমি বলতে চাইছি, সব বাদ দিলাম, এটাকে জানো তো, এটাকে আমরা শর্ট ফর্ম করে অনেক সময় আর্গন অ্যান্ড 4:3D1 লিখি, রাইট? এইবার মানে এটা হচ্ছে তার নিয়ারেস্ট যে ইয়েটা, নিয়ারেস্ট ইনার্ট গ্যাসটা তার রেসপেক্টে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্গানের পুরোটা হচ্ছে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন। এনিওয়ে ওটা আমি যাচ্ছি না এই মুহূর্তে এখন। তো যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে যদি তোমাকে যেটা দেখতে হবে যে ইলেকট্রনিক কনফিগারেশনটা, যদি ইলেকট্রনিক এবার 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 এখানে একটা আমি সহজ ভাষায় বলছি। লোকজন ইলেকট্রনিক কনফিগারেশন যখন থাকে তুমি পুরোটাও দেখতে পারো, কোনো ভুল হবে না, পুরোটার সঙ্গে তুলনা করে দেখতে পারো। কিন্তু লোকজন যেটা করে যে সবসময় চেষ্টা করে যে ওই একটা তার কারেসপন্ডিং যে ইনার্ট গ্যাসের আছে তার সঙ্গে জুড়ে দিয়ে লাস্টের যে ইলেকট্রনিক কনফিগারেশনটা, মানে ভ্যালেন্স সেলের যে ইলেকট্রনিক কনফিগারেশনটা, সেটার সঙ্গে দেখার চেষ্টা করে। সেটা যদি সমান হয় তবেই আমরা সেটাকে বলবো যে সেম। এবার এখানে আমি আসছি এক্সপ্লানেশনে। কজ অফ পিরিয়ডিসিটি কি, এইটা দেখলেই পরিষ্কার করে একদম বুঝতে পারবে। দ্য রিকারেন্স অফ দ্য এলিমেন্ট, মানে কেন এটা হয় না, বেসিক্যালি তোমার আমি যেটা বললাম ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য। তো বেসিক্যালি আমাদেরকে যেটা দেখতে হবে ইলেকট্রনিক কনফিগারেন্স, এবং ইলেকট্রনিক কনফিগারেন্সটা কেন রিপিট হয় না ওই প্রেজেন্স অফ ইনার্ট গ্যাসগুলোর জন্য। এবং সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এই তোমার 2, 8, 18, 18 আর 32 এরকম করে করে পরপর রিপিট হয়, বলতে পারবে? আচ্ছা, এনিওয়ে, তো এইগুলোকে যেমন ধরে নাও আমি যেটা বললাম আগে পেজে, সেটা আগে এখানে আছে, তারপর এগুলো পরে এক্সপ্লেন করছি। বেসিক্যালি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদেরকে আমরা একই গ্রুপে বলি, তো এদের প্রপার্টিও আমরা এক জানি। কেন? তুমি যদি এদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, যেটা আমি আগে বোঝালাম, দেখো প্রত্যেকেরই শেষকালে, আমি বললাম না ভ্যালেন্সি অরবিটালটা দেখবে, প্রত্যেকেরই শেষকালে 4s1, 5s1, মানে মোদ্দা কথা হচ্ছে NS1 টাইপ অফ কনফিগারেশন আছে। এনটা ম্যাটার করে না, এনটা সমান হতে হবে তার কোনো মানে নেই, এইটাকে সমান হতে হবে, S1টাকে সমান হতে হবে, মানে এর কনফিগারেশনটা দেখো প্রত্যেকের ক্ষেত্রে সমান। সেই জন্য আমরা এদের অ্যাকচুয়ালি সেম প্রপার্টি। সিমিলারলি তুমি যে কোনো জায়গাতে যে কোনো যারা সেম গ্রুপে আছে তাদের তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো, এবং লাস্ট যে সেলটা আছে মানে যেটাকে আমরা ভ্যালেন্স সেল বলি, সেই ভ্যালেন্স সেলে তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, তুমি সবসময় দেখতে পাবে যে সেগুলো হচ্ছে এক্স্যাক্টলি সেম। এর কারণটা হচ্ছে যে
যখন কোনো কিছুর সঙ্গে রিয়াকশন করবে, যেহেতু ভ্যালেন্স সেল মানে এরা হচ্ছে রিয়াকশনে পার্টিসিপেট করে, ভ্যালেন্স সেল কেন বলে, এরা রিয়াকশনে পার্টিসিপেট করে, তাহলে এও একটা ইলেকট্রন ছাড়তে পারবে, কারণ এর একটা ইলেকট্রন আছে, এও একটা ইলেকট্রন ছাড়তে পারবে, এও একটা ইলেকট্রন ছাড়তে পারবে, কারণ এর প্রত্যেকেরই ভ্যালেন্সের একটা করে দিলে, তাহলে একই টাইপের রিয়াকশন করতে পারবে। বোঝা গেল? এবার এই যে 2 আর 8, 18, 32 এগুলো কি করে আসে? তুমি যদি এই একটা গ্রুপে পার্টিকুলারলি দেখো, তুমি দেখবে যে এইটা হাইড্রোজেনের তলায় যে লিথিয়াম, এখানেও আবার এখানে একটা প্রবলেম আছে, হাইড্রোজেনকে কোথায় বসাবে, বাট এনিওয়ে ছাড়ো, এখানে যদি গ্রুপ 1ই বসাচ্ছি, এই হাইড্রোজেন আর লিথিয়াম মানে এখান থেকে এখানে যদি আসতে যাও, বা আচ্ছা এটা এটা যদি ছাড়ো, এখান থেকে যদি এখানে আসতে গেলে দুটো ডিফারেন্স, রাইট? আবার তুমি যদি এখান থেকে এখানে আসতে যাও, এখানে 8টার ডিফারেন্স, এটার থেকে এটাকে যদি আসতে যাও, এটা 8টার ডিফারেন্স, কিন্তু এখান থেকে এখানে যদি আসতে যাও 18টা, এখান থেকে এখানে 18টা, এটার ক্ষেত্রে 32টা। বলতে পারবে এটা কেন ঠিক হচ্ছে, ঠিক কি কারণে 2, 8, 18, 18, 32 পড়ছে? ওই 18 গ্রুপ মানে গ্রুপ 18 এর যে এলিমেন্ট গুলো রয়েছে, হুম। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওদের অ্যাটমিক নাম্বার ওই 2 এর মানে ভুল বলছি, ওদের মানে নিয়ারেস্ট নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস নিয়ে ওইগুলোকে তৈরি করা হয়, মানে ডিফারেন্স গুলো হচ্ছে ওটাই থাকে। না, আমি বলতে চাইছি একটার ক্ষেত্রে 18টা, একটার ক্ষেত্রে 8টা, আর একটার ক্ষেত্রে 32টা কেন? হ্যাঁ, ওটা হচ্ছে যতগুলো এলিমেন্ট যে পর্যায়ে থাকে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেইগুলো সেই, তার মানে তুমি বলতে চাইছো, তুমি ঘুরিয়ে দিচ্ছ, মানে ঘুরিয়ে নাক ডাকানো হয়ে যাচ্ছে আর কি। আমি বলতে চাইছি যে এর কেন, সোডিয়াম কেন এর 8টার পর আসছে? তুমি বলছো এখানে 8টা আছে বলে, আমি তো জিজ্ঞেসই করছি এর 8টার পরে কেন এ আসছে, মানে লজিকটা ঠিক যে এটা 8টা আছে বলে এর পরে আসছে, কিন্তু আমি বলছি 8টার পরেই কেন আসছে? আর এই কারণ ওদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিটা ইকুয়াল হয়ে যাচ্ছে এবং ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হচ্ছে একটাই, এটা কি? এই মাত্র না, এই মাত্র এটা বললাম, ওটার উপরে একটু কনসেন্ট্রেট করলে নিজেরাই উত্তর দিতে পারবে। ইলেকট্রনিক হ্যাঁ, কনফিগারেশনের উপর হচ্ছে। আব্বাও প্রিন্সিপাল অনুযায়ীও হতে পারে, 1:2:2p6, মানে n ইজিক্যাল টু যখন 1 হচ্ছে তাতে দুটো ইলেকট্রন, n ইজিক্যাল টু যখন 2 হয়ে যাচ্ছে তখন 8টা ইলেকট্রন, এভাবে ডিফারেন্সটাও হলেও হতে পারে নাকি? আচ্ছা, এবার আমি just খুব সহজ করে বলার চেষ্টা করি, দেখো যে খুব নিজেরাই বুঝতে পেরে যাবে, আমাকে আর কিছু বলতে হবে না। এই যে গ্রুপ 1, এখানে 1 নাম্বার n=1 ভর্তি হয়, গ্রুপ 2-তে n=2 ভর্তি হয়, গ্রুপ 3-তে n=3, গ্রুপ 4-এ n=4 ভর্তি হয়। এবার তোমরা আমাকে বলো যে n= যদি 1, এখানে নাম্বার অফ ইলেকট্রন বলছি না, মানে n মানে অরবিট সেলটার কথা বলছি, একটা সেলে কটা ইলেকট্রন থাকতে পারে, n=যদি একটা হয়, দুটো মানে ইলেকট্রন, দুটো। এই জন্য 2n² রুল ধরে হচ্ছে, তাই তো? এখানে কটা থাকতে পারে, 2 এর ক্ষেত্রে 8টা, এই জন্য 8টার পরে রিপিটেশনটা হচ্ছে। হুম। 3-এ কটা থাকতে পারে, 18টা, এই জন্য 18টার ক্ষেত্রে। এবং এটা কি করে বুঝবে, বেশি জোর যাওয়ার দরকার নেই, এখানেই দেখো 2 আর 6, 8টা ধরতে পারে, এখানে 2 আর, এখানে 2, 6, 8, 2 10, 6 16, এই 16 আর 2 18, সরি, এই যে 2 2 2 4, মানে টোটাল 18টা, সেই জন্য তোমার রিপিটেশনটা আসছে, মানে বেসিক্যালি তোমার যতগুলো, তুমি ওই পুরো 3s মানে পুরো 3 নাম্বারটাকে ভর্তি করতে হবে। তুমি এখানে যেগুলো দেখছো, মানে এখানে যেটা বলছে, মানে এ বলতে চাইছে আমাকে এখানে n=1টাকে ভর্তি করতে হবে, এখানে n=2টাকে ভর্তি করতে হবে, এ বলছে আমাকে n=3টা ভর্তি করতে হবে, তাই ওখানে যতগুলো ইলেকট্রন ধরে ততগুলোর পরেই তো রিপিটেশনটা আসবে। আর ওইটা কি করে আসে, ওই L2 L স্কোয়ারের যে রুলটা থেকে, রাইট? এইটাই, আর কিছু না, সবটা হচ্ছে, সব সময় দেখ কখনো ভুল হবে না পিরিয়ডিক টেবিলে কোনো কিছু, শুধু তোমাকে যাই বলবে তোমাকে প্রথমে যেটা করে নিতে হবে, ইলেকট্রনিক কনফিগারেশন বা এইটা, বা যেটা আমি এক্ষুনি বললাম, যা কিছু বলবে তখন প্রথমে আগে এটাই করে নেবে, কোথাও ভুল, কোনোদিনও ভুল হবে না।
এবার হ্যালোজেনের ক্ষেত্রে দেখো সেম জিনিস, আমি আর বেশি দিতে দেখো এই ক্ষেত্রে 3s2 3p5 এটা একটু ইয়ে করা উচিত ছিল, এইটা দুটো করে করতে হয়। কেননা এটা দেখো লাস্ট সেলের কথা বলেছি, লাস্ট সেল মানে কি 4s2 4p, দুটোই 4s2 4p, 5s2 5p, রাইট? এদেরও দেখো কনফিগারেশন হচ্ছে সেম 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 সেম, রাইট? সেই জন্য ওরা একই গ্রুপে পড়ে। এই এতক্ষণ ধরে যা বোঝালাম সেটাকে আমি পুরো সামারাইজ করেছি এখানে। তাহলে এখানে এরা একই গ্রুপে পড়ছে কেন? না এদের NS1 ইলেকট্রন কনফিগারেশন। এরা একই গ্রুপে পড়ছে কেন? এদের NS2। এরা একই গ্রুপে কেন? না এদের D1। এবার এদিকে কিরকম ভাবে টোটাল ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হয়? না N-1 D10 MS2। কারণ আমি উপরে যদি দেখি আমরা কিভাবে ফিল আপ করলাম, যাদের 21 ছিল, আমি যদি দেখতে চাই তাহলে আমি লিখেছি 1s2, আচ্ছা আমি উপরেরটা যেটা লিখেছি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, এই সরি 3d1 4s2। যদিও আগে সেটা লেখা, বাট এটা এইভাবে লিখছি। তার মানে আমার কি হচ্ছে N-1 d আর ns, রাইট? এইটা হচ্ছে আমাদের কনফিগারেশন। তাহলে এটা হচ্ছে জেনেরিক কনফিগারেশন, এগুলোকে বলে জেনেরিক কনফিগারেশন। মানে এরপরে তুমি যখন এখান থেকে এখানে এখানে যেতে শুরু করবে, এখানে আর ইলেকট্রন ভরতে পারবে না। যে ইলেকট্রনগুলো আসবে সেখানে এখানে ডিতে আসবে, N-1 ডিতে যাবে প্রত্যেকটা, এবং সেটা শুরু হবে 1 থেকে। প্রথমে এর ক্ষেত্রে দেখো আমি যে 21 বলেছিলাম এটা স্ক্যান্ডিনেভিয়ার ক্ষেত্রে বলেছিলাম। তাহলে এখানে প্রথমে একটা যাবে এনএতে, যখন এখানে যাবে এখানে দুটো যাবে, তিনটে যাবে, করতে করতে যখনই 10টা ভর্তি হয়ে যাবে তখন আবার NS2 পরের পরের সেলটায় চলে যাবে, NS2P1। তখন কি আসবে? কারণ এখানে ধরো 4 হয়েছে, এবার 4p ভর্তি হতে শুরু করবে এর ক্ষেত্রে। বোঝা গেল? ঠিক আছে? তো এইভাবে ওরা পুরোটা জিনিসটা করে। এখানে তোমার NS2P1 এটা হচ্ছে এর কনফিগারেশন, এখানে NS2P3 হচ্ছে এইটার কনফিগারেশন। আর মনে রাখবে যে তোমার ইনার্ট শেলটা আছে সেটার কনফিগারেশন সবসময় NH2NP6 হয়, এটা NP6 হয়। এবার আমি একটা জিনিস বলছি, তোমরা ভেবে বলো আমাকে, এই যে গ্রুপ 18 NH2NP6, এই একমাত্র এটাই যে দেখো অরবিটালটা ফিল্ড আপ আছে, এক্স NH2, হ্যাঁ এটারই অরবিটালটা একমাত্র ফিল আপ আছে, ফুল যে অরবিটালটা সেটা ফিল আপ আছে। তোমরা ভেবে দেখো, ভেবে আমাকে বলো। এবার এরপরেই ইনার্টের কনসেপ্টটা আসে, বলে যে যাদেরই NH2NP6 থাকবে, NH2NP6 কনফিগারেশন থাকবে, তারা হচ্ছে রিয়াকশন করতে চাইবে না, কারণ তারা হচ্ছে অরবিটাল ফিল আপ হয়ে যায়, তারা ইলেকট্রন সহজে দিতেও চাইবে না, নিতেও চাইবে না। তাই ইলেকট্রন কেউ যদি দিতে না চায়, কেউ যদি নিতে না চায়, রিয়াকশনই হবে না। রিয়াকশনে কি হয়? একটা বন্ড ভাঙে একটা বন্ড তৈরি হয়, কেমিক্যাল বন্ড আমরা পড়াবো। কিন্তু কেমিক্যাল বন্ড একটা বন্ড ভাঙে একটা বন্ড তৈরি হওয়া মানে কি, একটা ইলেকট্রন এদিক থেকে ওদিকে যাবে, তাহলে একটা ইলেকট্রন এদিক থেকে এদিকে আসবে, অথবা শেয়ার হবে, রাইট? তাহলে এটা করবেন। এবার আগের দিন একটা ইন্টারেস্টিং জিনিস আমি একটু স্কিপ করে গিয়েছিলাম, খুব একটা ডিটেলে যাইনি, একটু এক্সেপশন কয়েকটা আমার পড়ানো দরকার। আগের দিন এই জিনিসটা স্কিপ, আমি বলেছিলাম মনে আছে যে তোমাদের যখন বলেছিলাম যে N+L রুলটা ল্যান্থনাইজের ক্ষেত্রে এক্সেপশনাল, ঠিকঠাক ফলো হয় না। একটা জায়গায় বললাম যে কারণ হায়ার হায়ার যেগুলা মানে হ্যাঁ, ওগুলোর ক্ষেত্রে হয় না। বাট সব ল্যান্থনাইজের ক্ষেত্রে এটা ট্রু নয়। এই জন্য আমি বলতে চাইছিলাম মেন ব্যাপার যেটা আমি তোমাকে বললাম যে 6s 5d 4a এদের N+L রুল করলে 6s এটা হয়, কিন্তু এনার্জি তাহলে আমার হওয়া উচিত 6s এর সব থেকে কম 4f তারপর 5d, রাইট? তাই তো? তার মানে 6s প্রথমে ফিল আপ হওয়ার কথা, তারপর 4f হওয়ার কথা, তারপর 5d হওয়ার কথা। এটা হচ্ছে N+L রুল অনুসারে হওয়ার কথা, তাই তো? কিন্তু তুমি যদি দেখো N+L, এইটা আমি ওই যেটা উপরেই মাত্র বললাম সেটা যে 4p 4d এগুলো সব করে এরকম করে তুমি যদি দেখো যে 4p সব থেকে কম হবে, 5s 5d যেটা আসবে। কিন্তু যদি তুমি ল্যান্থনাইজের ক্ষেত্রে দেখো N+L রুল যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা প্রথমে ফিল আপ হওয়ার কথা, তারপর 4f ফিল আপ হবে, তারপর 5d ফিল আপ হওয়ার কথা, রাইট? N+L যে রুলটা অনুসারে করি, রাইট? কারণ আমরা তো এই মাত্রই দেখলাম এই উপরে যে 6 7 7,
এবং 6-7-7-এর মধ্যে আলটিমেটলি এর যেহেতু এনটা বেশি, তাহলে এর এনার্জি বেশি হওয়ার কথা, তাহলে 5D-টা ওই জন্য পরে ফিল আপ হওয়ার কথা ইন্ট্রাসেলুলার। কিন্তু দেখা যাচ্ছে, এই টেবিলটা মনে রাখবে, যে ল্যান্থানাম আর সিরিয়াম এই দুটোর ক্ষেত্রে এই রুলটা ভ্যালিড হয় না। এর ক্ষেত্রে তুমি যদি দেখো যে 4 ফিল আপ হওয়ার কথা ছিল, কিন্তু 5D। আবার এর ক্ষেত্রেও 4 এই যে দুটো ইলেকট্রন আসার কথা ছিল, দুটোই ডিতে যাওয়ার কথা ছিল, সরি দুটোই এফে যাওয়ার কথা ছিল, কিন্তু 5D-তে চলে গেছে একটা। এই দুটোর ক্ষেত্রে হয়। সিমিলারলি জিডি, এই মাঝের যে এলিমেন্ট, বাকি সব ক্ষেত্রে N+L রুল কাজ করে। এটা একটু মনে রাখবে, কারণ 3টে এক্সেপশন আছে, বাকি সব এক্সেপশন জেড গ্রেটার দেন 90-র ক্ষেত্রে। পরিষ্কার? না 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 না, এটা অবশ্য বলাটা ঠিক হলো না। অ্যাক্টিনাইডের ক্ষেত্রেও সেম এক্সেপশন দেখতে হবে, সেম। এর পরের সিরিজটাই তো অ্যাক্টিনাইডস, ল্যান্থানাইড, সেম এক্সেপশন ফর 3 হচ্ছে অ্যাক্টিনাইডসের ক্ষেত্রে দেখতে হবে। তাহলে বোঝা গেল এইটা? আমি এখানে ওয়েট করেছিলাম এই কারণেই, এটা বলার জন্য। তার কারণটা ছিল যে আমাকে ইলেকট্রনিক কনফিগারেশনটাও বলতে হবে, আর তোমার এরা যে একই গ্রুপে, এবার বলতে পারবে যে ল্যান্থানাইডসদেরকে কেন আমরা একই একই গ্রুপে রাখি? এটা একটা কোয়েশ্চেন। ল্যান্থানাইডস বা অ্যাক্টিনাইডসকে তোমরা দেখবে আমরা একই গ্রুপে রাখি, মানে এই সমস্ত, একটা শুধু একই গ্রুপেও বলবো না, মানে একটা ঘরে রাখি অ্যাকচুয়ালি, এই সমস্ত ইয়েকে একটা ঘরের মধ্যে রাখছি, একটা সেলের মধ্যে রাখছি। প্রত্যেকেই ওরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট? না না, রেডিও অ্যাক্টিভ নয়, কিছু কিছু হয়তো হবে রেডিও অ্যাক্টিভ আছে, সব কিছু নয়। একটা ব্যাপার আছে, যে তুমি যদি দেখো এই প্রত্যেক, কেন আমরা একই জায়গায় রাখবো, এদের প্রত্যেকে যদি লাস্ট কনফিগারেশনটা দেখো, প্রত্যেককে যদি তুমি দেখো, যে এরা এদের এদের এই যে এফ, আমি আগেরটা যদি দেখাই তাহলে বুঝতে পারবে। আচ্ছা না না, ওটা না, এর প্রত্যেকের লাস্ট সেল কোনটা দেখো, প্রত্যেকের লাস্ট সেল কোনটা? 6s 6S। তার প্রত্যেকেই তো 6S, তার প্রত্যেককেই তো আমাকে একই ঘরে রাখতে হবে, তাই না? তুমি ওপরে যখন দেখেছিলে, যখন তুমি যে কোনো একটা টেবিলের ক্ষেত্রে যাও, আমি যদি এর ক্ষেত্রে বলি, লিথিয়ামের ক্ষেত্রে এ দুটো দুটো গ্রুপে আছে। কেন এরা দুটো গ্রুপে আছে? এর দুটো গ্রুপে থাকার কি দরকার? তার কারণ, চোদ্দতে কখন ইলেকট্রন গুলো আলাদা হ্যাঁ হ্যাঁ, তার কারণ এর হচ্ছে 2s1 আছে, রাইট? আর এর কি আছে? 2s, সরি 2s2 আছে। 2s1 2s2, তাহলে দুজনের আলাদা আলাদা এলিমেন্ট, দুজনের আলাদা, দুজনে দুটো আলাদা গ্রুপ করে রেখে দেবে, এই যে NS1 NS2 হিসেবে। কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে, সবারই তো NS2, সবাই তো, তাহলে সবাইকে আমাকে একটা ঘরে রাখতে হবে, সেই জন্য এটা। এবং দিস ইজ অলসো সেম ট্রু ফর ইউর অ্যাক্টিনাইডের ক্ষেত্রে এটা ঠিক। ঠিক আছে, তাহলে আমি বললাম যে কোথায় 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 তার মানে এক্সেপশন রয়েছে, এবং এটা তোমাদের কাজ হচ্ছে, তোমরা আমার নেক্সট দিনে অ্যাক্টিনাইডসের সিরিজের ক্ষেত্রে এইটা করবে, করে আমাকে নেক্সট ক্লাসে বলবে যে আমি যেমন এখানে 3টে এলিমেন্ট বা 3টে মৌলের ক্ষেত্রে বললাম, অ্যাক্টিনাইড সিরিজের ক্ষেত্রে কোন 3টে মৌলতে তোমরা এক্সেপশন খুঁজে পাবে। খুব সহজ, যে তোমরা আমাকে করে জানাবে। এইটা তো অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি যে কেন তোমরা একটা পিরিয়ডে দুটো, সেকেন্ড পজিশনে 8টা এবং 4টা 8টা এতটা দেখতে পাও, কারণ ওই তোমাদের, তুমি যে তখন তোমরা অ্যাকচুয়ালি ফিল আপ করতে করতে আসছো কি 1, এটা n তোমার হবে, তোমার অনেক ক্ষেত্রে তোমার n হচ্ছে 1, তাহলে l হচ্ছে 0, দুটো ইলেকট্রন ধরে সেই জন্য দুটো। 2 এর ক্ষেত্রে n equal to 2 হলে তোমার 8টা, 4th এর ক্ষেত্রে 18টা ধরবে সেই জন্য 18টা, রাইট? এক্স্যাক্টলি এই জিনিসটা যেটা আমি আগে বলো বলো। বলছি স্যার যে 3 নাম্বার যে পিরিয়ড আছে, আমরা দেখছি 1 নাম্বার পিরিয়ডে যদি আমরা 1 নাম্বার পিরিয়ডে দুটো দেখতে পাচ্ছি, 2 নাম্বার পিরিয়ডে দুটো 8টা দেখতে পাচ্ছি, আর 3 নাম্বার পিরিয়ডে 8টাই দেখতে পাচ্ছি। 3 নাম্বার পিরিয়ডেও স্যার কেন 8টাই দেখতে পাচ্ছি? এই তো মানে 2n² যদি ফর্মুলা যদি বসাই, তাহলে স্যার 3 নাম্বার পিরিয়ডে হওয়ার কথা ছিল 2 × 3² মানে 18টা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8টা। ওই ব্যাপারটা কেন হচ্ছে? ওখানে তো 18টাই মানে স্যার আছে, ওই মধ্যিখানে ট্রানজিশন এলিমেন্ট গুলো তো ঢুকে গেছে, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম। না, ওটা তার আগের পিরিয়ডটা, 3 নাম্বার পিরিয়ডটা। ও স্যার একবার পিরিয়ডে আসুন। হ্যাঁ
ঠিক আছে, বুঝতে পেরেছি তোমার কোশ্চেন। তোমরা বলো। আচ্ছা, আগের আগের যে নোটটা আছে সেখানে আমরা কি বলেছিলাম বলো দেখি। আর 2n² না, 2n² ধরে হবে না। আহ আচ্ছা, আমি দেখছি আগের আগের নোটটাতে আমি যদি যাই। এক সেকেন্ড। আচ্ছা, sorry। এখানেই ছিল, হ্যাঁ। না। হুম। তাহলে কি স্যার ওই ক্ষেত্রে কি 2n² ব্রেক করছে 2 নম্বরের পর থেকে? থ্রি ক্ষেত্রে, থ্রি ক্ষেত্রে 9, 18, আর এই ক্ষেত্রে 4-এর ক্ষেত্রে তোমার 32, 2, 2, 8, 18। অ্যাকচুয়ালি এখানে যেটা মুশকিলটা হচ্ছে মানে তোমার n² এখানে 2n², আমরা যেটা না, কোথাও কোনো রুল ব্রেক করছে না, কোথাও কোনো রুল ব্রেক করছে না। কি করে হচ্ছে এবার তোমাকে আমি বলি। কোথাও কোনো রুল ব্রেক করছে না, কেন আমি বলছি পরিষ্কার হলে পরিষ্কারভাবে বুঝতে পারবে। এখানে আমরা বলছি যে দেখো, ওপরের যদি তুমি কনসেপ্টটা দেখো, তারপর আমি তোমাকে বলছি যে ওইটাও একসাথে কি করে আসছে। দেখো, ওপরে এখানে যদি কনসেপ্ট আমি বললাম যে এই জিনিসটা তোমরা মনে রাখবে। প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে কনফিগারেশনটা হচ্ছে NS1, এটা NS2 হবে, তারপরে n-1 D 1 to 10 হবে, NS2 হবে, NS3 হবে এটা। এইবার তোমরা আমাকে বলো যে এই প্রথম যে গ্রুপটা সেটাকে আমরা কি বলছি? 1। গ্রুপ 1 মানে n = তোমার 1, তাই তো? সেই হিসেবে হ্যাঁ তুমি, স্যার, পিরিয়ড 1। হ্যাঁ, পিরিয়ড ওয়ান। হ্যাঁ, পিরিয়ড ওয়ানে তার মানে কটা থাকতে পারে? 1s কে দিয়ে আমরা শুরু করব। 1s এ আমরা দুটো দুটো কি রাখতে পারি? ইলেকট্রন রাখতে পারি। সেজন্য আমাদের পিরিয়ড 1-এ দুটো এলিমেন্ট আছে। 2-তে 8টা রাখতে পারি, কোনো কনফিউশন নেই, তাই তো? আছে কি? না, না স্যার, ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে। এবার 3-তে আমরা কত রাখতে পারি? দেখো, এখানে 3টা শুরু হচ্ছে, মনে রাখবে এখানে, এখানে 3টা শুরু হচ্ছে কোথা থেকে? 3s দিয়ে শুরু হচ্ছে, শেষ হচ্ছে 3p-তে। তাহলে 3টা কিন্তু এখানে, তাহলে আমরা এখানে 2 আর 6 যদি যোগ করি কটা হচ্ছে? মানে 8টা। কিন্তু 3-তে মনে রাখবে এস আর পি শুধু নেই, SP+D আছে। তাহলে 2 আর 6, 8, আর ডিতে ধরতে পারে 10টা, 18টা। তোমার 3 সূত্র অনুসারে 18টাই মিললো। কিন্তু ওই 18টা পরের গ্রুপে আসছে n+l এর জন্য। এক্সপ্লেন করতে পারলাম? হ্যাঁ স্যার। কোথাও কোনো কিছু ব্রেক করছে না, বুঝতে পারলে যে বেসিক্যালি হ্যাঁ এখানে এখানে তোমাকে কনফিগারেশনটা হচ্ছে এইখান দিয়ে ভাবতে হবে। 4-এর ক্ষেত্রেও এক্সাক্ট সেম হবে, কিন্তু 4s তলারটা ফিল আপ হচ্ছে, কোথাও কোনো কিছু ব্রেক হচ্ছে না। ওকে। ঠিক আছে স্যার। এই যাবো, এইটাই আমি ওই জন্য বললাম যে এই ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখতে হবে। এটা কেন 2-এ হচ্ছে? 2 হচ্ছে কারণ এখানে আমার দুটো ইলেকট্রন হয়ে পাবো। এখানে কেন 2 হচ্ছে? এখানে দুটো আর 6টা বসাচ্ছে 8টা। আর এখানে 3-এতে 3s3p ফিল হচ্ছে, কিন্তু 3 মানে 3s3p নয়, 3d-টা আছে, সেটা পরের স্টেপে ফিল আপ আছে, সেটা অন্য ব্যাপার। বাট আলটিমেটলি ওই জন্য 8টাতে রিপিটেশন হচ্ছে। কিন্তু যদি তুমি টোটাল নাম্বার অফ ধরতে চাও, দেখো 2, 6, 8, এখানে 10, 18 সেম থাকছে। এক্স্যাক্টলি, তো এই কারণেই এইভাবে ফিল আপটা হয় বলেই তোমরা এই এই পর্যায়ে তোমরা দেখতে পাও। ওকে।
নাও এবার আমি তোমাদের একটা ক্লাসিফিকেশন বোঝাই, সেটা হচ্ছে এসপিডিএফ ক্লাসিফিকেশন। আমার মনে হয় না এটা একটা বলার দরকার আছে। এসপিডিএফ কাকে বলে না, যদি তোমার শুধু এসটা ফিল আপ হয়, NS1 আর থেকে 2 এই টাইপ অফ যদি ফিল আপ হয়, তখন আমরা বলি তাকে বলি এস ব্লক। আমাদের এস ব্লকের এলিমেন্ট কোনটা হবে না, গ্রুপ 1 গ্রুপ 2 এটা হচ্ছে আমাদের এস এস ব্লকের এলিমেন্ট। এইটা হচ্ছে এখান থেকে এখান অব্দি আমাদের পি ব্লকের এলিমেন্ট। কেন? এগুলো মনে এখানে পি আমাদের ব্লক। P1 থেকে P6 অব্দি ফিল আপ হচ্ছে। মনে রাখবে এটা কিন্তু পি পি তোমার হচ্ছে পুরো পি ব্লকের এলিমেন্ট এস, আর মাঝের এইগুলো পুরোটা হচ্ছে ডি ব্লকের এলিমেন্ট, কারণ এখানে ডি ফিল আপ হচ্ছে। এর মধ্যে এই দুটো আলাদা হয়ে যাচ্ছে, এই যে বললাম এর মধ্যে পুরো 18টা, আর এর মধ্যে পুরো 18টা একটা এস এর মধ্যেও থাকছে। তার মানে এরা হচ্ছে তোমার এ ব্লক এলিমেন্ট। এবার এখানে আবার আমি একটা অ্যাপ্লাই করলাম যে এগুলো নর্মালি দেখা যায় যে এগুলো মেটাল হয়, নর্মালি দেখা যায় এগুলো নন মেটাল হয়, আর ডি ব্লকের গুলো মেটাল হয়। তাহলে এখান থেকে এখানে অব্দি মেটাল, আর এখান থেকে এখানে অব্দি নন মেটাল হয়, দেখা যায়। ঠিক আছে, আবার এ ব্লকটা যেহেতু তোমার এর মধ্যেই চলে আসছে, সেই জন্য এটাও তোমার মেটাল। তাই মোদ্দা কথা এখান থেকে এখানে অব্দি তোমার সব মেটাল দেখা যায় না, এখান থেকে এখানে অব্দি সব তোমার মেটাল, আর এখান থেকে এখানে অব্দি তোমার সব নন মেটাল, রাইট? এবার এইটাকে আমরা নন মেটাল বলতে পারি না, আবার এখানে একটা ইয়ে আছে, কারণ তো রিয়াকশনই করে না, তো ইনার্ট। তাহলে নন মেটাল কোনখান? এখান থেকে এখানে অব্দি, রাইট? এই জন্য আমি আবার মনে রাখবে যে এই এস থেকে, এগুলো আমি ক্লাসিফিকেশন গুলো দেখিয়ে দিয়েছি, এই এস এখান থেকে এই দুটোকে, আর এখান থেকে 5 অব্দি এইগুলোকে, মানে যেটা হচ্ছে এই এই যাদের হচ্ছে এস আর পি ফিল আপ হয়, তাদেরকে আমরা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলি। এইটা দুটো আর এই দুটো, এরা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। আর মাঝের যে এলিমেন্ট যাদের ডি ফিল আপ হয়, তারা হচ্ছে ট্রানজিশন, আর এরা হচ্ছে ইনার্ট গ্যাস, রাইট? আর এইটা এরা যারা যারা দুজন হচ্ছে এখানে এখানে থাকে, তারা হচ্ছে ইনার ট্রানজিশন, কারণ এদের এফটা ফিল আপ হয়। তাহলে ইনার ট্রানজিশন কাজে না যাদের এফ ফিল আপ হয়, ট্রানজিশন কাজে না যাদের ডি ডি ফিল আপ হয়, রিপ্রেজেন্টেটিভ কাজে কারা না যাদের এস আর পি ফিল আপ হয়। পরিষ্কার? এখানে আমি একটা বইয়ের স্ক্রিনশট দিয়েছি, তোমরা যদি চাও পড়তে পারো, দরকার নেই, আমি উপরে লিখে দিয়েছি। জাস্ট এইগুলো সবগুলো মনে রাখলেই হবে। কারো যদি ইন্টারেস্ট আছে তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারো। এবার হচ্ছে মেজর পিরিয়ডিক প্রপার্টি, এখান থেকে অ্যাকচুয়ালি পিরিয়ডিক প্রপার্টিসটা ইন্টারেস্টিং জিনিসটা আরম্ভ হবে। ওকে, তাহলে মেজর মেজর যে পিরিয়ডিক প্রপার্টি সেটা আমরা কি করব, সেটা আমরা কিরকম দেখব। ধরো তোমরা বলতে পারবে যে, আচ্ছা প্রথম কথা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস কাকে বলে না। অ্যাটমিক রেডিয়াস হচ্ছে খুব সহজ ভাষায়, ধরে নাও ডিস্টেন্স বিটুইন সেন্টার, মানে ধরে নাও এটা হচ্ছে নিউক্লিয়াস, সেন্টার মানে আমরা নিউক্লিয়াস বলবো, তার থেকে সব থেকে বাইরের যে কক্ষটা, তার যে ডিস্টেন্সটা, সেটা কি বলা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। এবার যে কোশ্চেনগুলো নর্মালি আসে, যে তুমি একটা পিরিয়ড বরাবর এদিক থেকে এইদিকে যাচ্ছ, অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ হবে না বাড়বে, মানে ইনক্রিজ বাড়বে না কমবে? এদিক থেকে এদিক বরাবর ডিক্রিজ হবে, আর যদি তুমি দূর বরাবর যাও ইনক্রিজ হবে। এবার কেউ বলতে পারবে এর এক্সপ্লেনেশন আমাকে কেউ দিতে পারবে? স্যার ডিক্রিজ হচ্ছে কারণ সেল আলাদা সেলে ঢুকছে ইলেকট্রন। ডিক্রিজ হচ্ছে তার কারণ স্যার নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশনটা বেড়ে যাচ্ছে, তাই জন্য পিরিয়ড বরাবর ডিক্রিজ হচ্ছে। আর ইনক্রিজ হচ্ছে তার কারণ যত আমরা নিচের দিকে যাচ্ছি নাম্বার অফ সেলটা বাড়ছে। একদম, এদিক বরাবর নাম্বার অফ সেলটা বাড়ছে বলে ইনক্রিজ হচ্ছে, আর এই তো কার্যকরী এদিকে হচ্ছে সেলটা বাড়ছে না, কিন্তু নাম্বার সেলটা বাড়ছে কার্যকরী। ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন তো একই কক্ষে যোগ হচ্ছে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে তাহলে তো রেডিয়াস মানে অ্যাটমিক রেডিয়াস সমান থাকার কথা, নিউক্লিয়াসের সাথে স্যার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বাড়ছে, তাই জন্য স্যার স্যার নিউক্লিয়াসে প্রোটন নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাটা বেড়ে যাচ্ছে ক্রমশ, তার ফলে আকর্ষণটা আরো বেশি হচ্ছে। ওটা কি বল? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ফোর্স অফ অ্যাট্রাকশন, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এইটাই এই টার্মটা আমি জানতে চাইছিলাম। এক্স্যাক্টলি যেটা বলে সেটাই, পুরো এক্সপ্লেনেশন একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা হচ্ছে যেটা আমি বলতে চাইছি, যে তুমি যখন অ্যালং দ্য সেম পিরিয়ড যাবে, ইলেকট্রন গেটস অ্যাডেড ইন দ্য সেম ভ্যালেন্স, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তোমার বাড়বে, মানে লাস্ট কক্ষপথের ওপর নিউক্লিয়াসের টানটা বাড়তে থাকবে, কারণ তোমার নাম্বার অফ প্রোটন ইনক্রিজ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, লাস্ট কক্ষপথের সঙ্গে ইন্টারাকশন বাড়বে, এই জন্য আস্তে 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 রেডিয়াসটা ছোট হবে।
কিন্তু যখন তুমি গ্রুপ ওয়াইজ যাবে এটা থাকবে, দ্যাটস ওকে, কিন্তু একটা করে নতুন সেল যোগ হয়ে যাচ্ছে, তাহলে তো অবশ্যই তোমার রেডিয়াস বেড়ে যাবে, রাইট? এটাই হচ্ছে মেন কারণ। পরিষ্কার? এইবার যেটা আমি জাস্ট বুঝিয়েছিলাম যে এরকম, যে ধরো তুমি অ্যালং দ্য গ্রুপে গেলে কি হবে, এইটা তারপর নতুন করে একটা করে সেল অ্যাড হচ্ছে, তো সেই কারণে তোমার রেডিয়াসটা বেড়ে বেড়ে যাচ্ছে। এটা তোমরা একটু দেখে নেবে যারা বুঝতে পারছো না, বাট আর যখন একই পিরিয়ডের মধ্যে যাবে তখন অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো এই লাস্ট সেলই ধরো যোগ হতে হতে থাকবে, এফেক্টিভ নিউক্লিয়াস পাবে। বাট তোমরা যদি সবাই বুঝেছো এটা যাচ্ছে না। বাট বলো তো আয়নিক রেডিয়াস কাকে বলে? যদিও আমি বলে দিয়েছি। এবং কি করে মেজার করবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আয়নিক রেডিয়াস মানে কিছুই নয়, লাস্ট কক্ষপথ, যদি লাস্ট কক্ষপথ থেকে তোমার যে নিউক্লিয়াসের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে তোমার আয়নিক রেডিয়াস। এবার কি করে মাপবে সেটা একটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, সেটা আমি তোমাদেরকে বলবো কি করে মাপবে। Z/E ভ্যারিজেস 1/R, এই এই এটা ধরে হবে। Z/E E ভ্যারিজেস 1/R, মানে Z/E বাড়লে রেডিয়াসটা আস্তে আস্তে কমবে। হ্যাঁ ওইটা ঠিক আছে, অবশ্যই ফর্মুলাটা তুমি বলছো একদমই ঠিক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি যে যদি এক্সপেরিমেন্ট করে তোমাকে, আমার আমার কোশ্চেনটা হয়তো করাটা একটু গোলমাল হলো। আমি বলছি যে ধরে নাও আমি তোমাকে বললাম যে আমি সোডিয়াম ক্লোরাইডের সল্ট মানে লবণ দিয়েছি তোমাকে, দিয়ে বললাম যে তুমি সোডিয়াম আর ক্লোরিনের আয়নিক ফর্মে, সোডিয়াম প্লাস আর ক্লোরিনের ক্লোরাইড মাইনাসের ইয়ে রাখো, তোমাকে আয়নিক রেডিয়াস মেজার করতে হবে। কি করে করবে? এইটা অ্যাকচুয়ালি তোমাদের আছে বোধহয়, আয়নিক রেডিয়াস মেজার করা আমি দেখেছিলাম সিলেবাসটাতে। তো খুবই ছোট্ট জিনিস, আমি বলে দিচ্ছি ওটা। তো মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে, ধরো তোমার ক্যাটায়ন সবসময় ছোট হয় সাইজে। কেন ছোট হয় বলো তো? অলরেডি তোমরা বলেছো, মানে আমি অলরেডি ইলেকট্রন অ্যাড হচ্ছে যার জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে যাচ্ছে, আউটার মোস্ট শেলটাকে ভিতর দিকে সিঙ্ক করছে। একদম একদম অ্যানায়নটা ঠিক ওই কারণেই বড় হয়, কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কম হয়, তুমি বাইরে একটা ইয়ে করছো, বাইরে একটা ইলেকট্রন অ্যাড করছো, সেই জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কমে যাচ্ছে, সেই জন্য রেডিয়াসটা বেড়ে যাচ্ছে, তাই তো? এটা ক্যাটায়ন। এইবার দেখা যাচ্ছে যে ধরো এটা নিউট্রাল অবস্থায় 186, এটা ন্যানোমিটার হবে, 186 ন্যানোমিটার হচ্ছে তোমার সোডিয়ামের রেডিয়াস। কিন্তু যখনই সোডিয়াম প্লাস হচ্ছে 95 হয়ে গেল, এর কারণ কি? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেম বাট ক্যাটায়নের। ধরো এর আবার কি আছে, এর ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে আমি জানতাম না ভ্যালুটা, জানি না ভ্যালুটা। তো এর ক্ষেত্রে যখন ধরো যে ক্লোরিনের রেডিয়াস, ক্লোরাইড মাইনাসের রেডিয়াস অনেক বড় হবে ক্লোরিনের থেকে, তাহলে অ্যানায়নের রেডিয়াস সবসময় বড় হয়, ক্যাটায়ন সব থেকে ছোট হয় ক্যাটায়ন, তারপর নিউট্রাল আয়ন, তারপর হচ্ছে অ্যানায়ন, রাইট? এইটা হচ্ছে ওই জন্য সবসময় অর্ডারটা মনে রাখবে, রেডিয়াসের অর্ডারটা এইটা, অ্যানায়ন, নিউট্রাল, ক্যাটায়ন, এই এই কোশ্চেনগুলো খুব আসে। এবার আরো একটা কোশ্চেন আছে, এটা পিকোমিটারে ছিল, সরি, এটা ন্যানোমিটার নেই, পিকোমিটারে, হ্যাঁ সেটা ন্যানোমিটার 1 পয়েন্ট থাকার কথা। তো আবার একটা ব্যাপার সেটা হচ্ছে যে এইটা মনে রাখবে যে ধরো তোমাদেরকে বললো অ্যাটমিক রেডিয়াস দিল, ক্যাটায়নিক রেডিয়াস দিল, এটা আচ্ছা না এইটা এখানে লিখে দিন, ঠিক আছে। এবার যে কোশ্চেনটা আমি করছিলাম যে তোমরা কি করে মেজার করবে যে সোডিয়াম ক্লোরাইড, নর্মালি যেটা করা হয়, সোডিয়াম ক্লোরাইড সল্টটা নিলে, সোডিয়াম আর ক্লোরাইড আছে তো, তার আমরা তার এই দুটোর যে সোডিয়াম আর ক্লোরাইড যে ক্রিস্টাল, তার আমরা ধরো মেজার করলাম এ, আর পটাশিয়াম ক্লোরাইডের আমরা মেজার করলাম বি। এবার এ থেকে বি যদি মাইনাস করি তাহলে আমরা সোডিয়ামটা রেডিয়াস পেয়ে যাচ্ছি। এই পদ্ধতিতে তোমার বেসিক্যালি হয় কি, এক্সপেরিমেন্টে এরা এটা মেজার করে। এটা কেন দিলাম, অনেক সময় হয়তো বলে দিল যে সোডিয়াম ক্লোরাইড আয়ন যে পেয়ারটা আছে তার রেডিয়াস হচ্ছে তোমার এ, রেডিয়াস হয়তো বলবে না, তার যে ডিস্টেন্স সোডিয়াম ক্লোরিনের যে ডিস্টেন্সটা, কারণ রেডিয়াস তো বলা যাবে না ওটাকে, সোডিয়াম ক্লোরিনের যে ডিস্টেন্সটা এটা হচ্ছে এ, আর পটাশিয়াম ক্লোরাইডের বি। তাহলে সোডিয়ামের রেডিয়াস কত হলো, এটা যদি তোমাদেরকে বের করতে বলো, আর এ দিয়ে হয়তো এর এর ভ্যালুটা বলে দিল, সেই ক্ষেত্রে তোমাদেরকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, করে বের করতে হবে। আমার মনে হয় এই কারণেই এই পয়েন্টটা ওরা দিয়েছিল, রাইট? কারণ এখান থেকে অ্যাকচুয়ালি ওইটা কেটে যাচ্ছে, জাস্ট তোমার এই ভ্যালুটাই দরকার, আর এ আর বি এর ভ্যালুটা দরকার, তাহলে তুমি খুব সহজেই একটা রেডিয়াস বের করতে পারবে, ঠিক আছে? এবার আয়োনাইজেশন পোটেনশিয়াল, এটা আমি অলরেডি তো ডিসকাস করেছি, কালকে আয়নিক অ্যাটমিক স্ট্রাকচার যেটাতে ডিসকাস করেছি অলরেডি, এটা তো বলার কিছু নেই, যে মানে লাস্ট কক্ষপথ থেকে তোমরা একটা যদি ইলেকট্রনকে বাইরে বের করতে চাও,
তাহলে যে এনার্জিটা দরকার হবে সেটাকে আমরা বলি আয়োনাইজেশন পোটেনশিয়াল। মনে রাখবে এটা করা হয় সব সময় হচ্ছে গিয়ে গ্যাসিয়াস ফেজে। এটা আমি কি লিখেছি? ওকে, এনিওয়ে, সবসময় গ্যাস ফেজে সেটাকে করতে হয়। ঠিক আছে, এইটাকে বলা হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল। তো মানে মোদ্দা কথা যেটা বলতে যাচ্ছি, এটা ধরো এমজি মানে ম্যাগনেসিয়ামে যদি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি যে 1s2 2s2 2p6 3s2, চট করে বলো তো এটা কোন গ্রুপের মধ্যে পড়বে? গ্রুপ 2। গ্রুপ টু। আচ্ছা, বলতে পারবে যে সহজ ভাষায় কোনো একটা ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দিল তোমাকে, দিয়ে তোমাকে বললো এই গ্রুপ আর পিরিয়ডস বলো, বলতে পারবে? হ্যাঁ, 3 নম্বর পর্যায়ে 2 নম্বর শ্রেণী, হ্যাঁ, সব ওই লাস্টের 2s2টা থেকে। সব সময় লক্ষ্য রাখবে যে লাস্ট সেলটা ওপরের নাম্বারগুলোকে যোগ করবে। ধরো এখানে 3p যদি থাকতো, 3p2 যদি থাকতো, তাহলে আমার গ্রুপ হতো 2 আর 2 4, আর পর্যায়টা হবে 3 টাইমস 3। সবসময় খুব শর্ট অ্যান্সার, যে কোনোই দিক লাস্টের যে এনটা থাকবে সেটা হবে তোমার পর্যায়, আর লাস্টের যে সেলে যে ইলেকট্রনগুলো থাকবে তার অ্যাডাপ্ট করে যে ভ্যালুটা আসবে সেটাই হবে তার গ্রুপ। রাইট, এই হচ্ছে ব্যাপার। এবার আয়োনাইজেশন পোটেনশিয়াল। কিন্তু স্যার এক্ষেত্রে তো স্যার মানে 8টা আবার ঘরটা সরে চলে যাবে। কোনটা কোনটা? এটা এক্ষেত্রে স্যার যেমন হচ্ছে যে 3s2 পরে যদি 3p-তে যদি ঢোকে দুটোতে, তাহলে স্যার 8টা ঘর আরো বাড়িয়ে নিতে হবে এ আবার কি কথা? কি করে হবে? মানে শ্রেণীটা। তুমি আমি বলছি যে ধরো তোমাকে কেউ একজন এইরকম করে ইলেকট্রনিক কনফিগারেশন দিল, তোমাকে দিয়ে বললো যে তুমি তোমার পর্যায় আর শ্রেণী বলো। তুমি বলবে পর্যায় 3, শ্রেণী 2। স্যার পি ব্লকের ক্ষেত্রে তো হ্যাঁ, রুলসটা একটু আলাদা হবে না? কোনটা পি? +10 পি প্লাস ব্লক 10 পি ব্লকের ক্ষেত্রে পি ব্লকের ক্ষেত্রে ও মানে পারমিশন। এস এর পাওয়ার প্লাস পি এর পাওয়ার +10, ডি ব্লকের ক্ষেত্রে এস এর পাওয়ার আর হচ্ছে ডি এর পাওয়ার, না না, আর অ্যাকচুয়ালি এস ব্লকের ক্ষেত্রে শুধু এস এর পাওয়ার। বুঝতে পেরেছি তোমাদের কনফিউশনটা। ওটার ক্ষেত্রেও রুলটা সেম থাকবে। কি করে সেম থাকবে? আমি জাস্ট তোমাদের যে আগের কোশ্চেনটার যে উত্তরটা দিয়েছিলাম সেটাই এখানে হচ্ছে রুল। তুমি যখনই ধরে নাও, তুমি যখনই ফিল আপ করতে চাইছো, হ্যাঁ মানে 3-এর ক্ষেত্রে হয়তো একটু এক্সেপশনাল হয়ে গেল, সেটা ঠিক কথা, কিন্তু তুমি ধরো যখনই তুমি ফিল আপ করতে চাইছো যে n(s2 np2) ধরে নাও, তাই তো, n(s2 np2), তাই তো, কিন্তু তার আগেও তোমার সবসময় n-1 এর একটা ডি থাকছে, n-1 একটা ডি থাকছে, রাইট, n-1 এর একটা ডি থাকছে। এবং তুমি যখন ভ্যালেন্স সেলটা কনসিডার করবে, মানে তুমি যখন করবে, তখন এই D10টাকে সবসময় তোমায় ধরে নিতে হবে। রাইট? আচ্ছা, আমি বলি এখানে লিখেও দিয়েছি একটা সহজে ওটা বোঝার জন্য, যে আমি লিখে নিচ্ছি ওটা। মানে ওই যেটা তোমরা যেটা বলছো সেটা হচ্ছে যে এই যদি NS2 যেটা থাকে, যেটা হচ্ছে গ্রুপ অ্যান্ড পর্যায়, সেটাই তোমার হয়ে যাবে এখান থেকে। যখন তোমার পি ক্ষেত্রে আসবে তখন এখানে n-1 এর ডিটা তোমাকে অ্যাডাপ্ট করতে হবে, আর কিছু না। মানে 10 দিয়ে তোমার মোদ্দা কথা হচ্ছে, যদি NS2 আর NP6 দেখো, তাহলে তার আগে 10 দিয়ে তোমাকে যোগ করতে হবে, আর কিছু না। NS2 NP6 দেখলে, আর বাকি এখান থেকে, বাকি এখানে যে রুলটা, বাকি সব হচ্ছে সমান। পরিষ্কার? এবার ক্লিয়ার হলো, তাই তো? হ্যাঁ স্যার। স্যার এই জায়গাটাতে একটু অসুবিধা আছে স্যার। আমি বলতে চাইছি যে NS তোমাকে স্যার বলবো? হ্যাঁ, স্যার এই যে এস ব্লকের ক্ষেত্রে বা পি ব্লকের ক্ষেত্রে বা ডি ব্লকের ক্ষেত্রে যদি লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা এসে দাঁড়ায়, যেরকম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আপনি দেখিয়েছেন এসে দাঁড়িয়েছে, তো এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারছি যে 2 নম্বর গ্রুপ 3 নম্বর পর্যায়। তো পি এর ক্ষেত্রে কি সেরকম মানে এখানে আমরা যোগ করছি না, কারণ আমি এই জায়গাটা বুঝতে পারছি না, মানে পি এর ক্ষেত্রে আগের অরবিটালের গ্রুপটা যোগ করছি, কিন্তু এটার ক্ষেত্রে যোগ করছি না কেন? ওটা কি এস পি ডি এর ক্ষেত্রে আলাদা আলাদা? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা ঠিকই বলেছো, কোশ্চেনটা খুব ভ্যালিড কোশ্চেন। আমি বলবো এখানে এসো, চলে এসো, আর অত ইয়ে করার দরকার নেই। সেটা হচ্ছে আমরা যেটা কি করব সেটা হচ্ছে
যখন এই ধরনের কনফিগারেশন গুলো আমরা দেখব, ঠিক আছে? কিরকম বলবো, আমাদের এনটা সবসময় ফিক্স, পর্যায়টা ওটা নিয়ে কোনো কনফিউশন নেই, গ্রুপটা নির্ণয় করা নিয়ে কনফিউশন, তাই তো? যদি এস থাকে, শুধু এস এ যুক্ত হয়, NS1 টাইপের, তাহলে আমি ওটাকে 1 আর 2 বলবো। যদি আমরা দেখি আগে ডি রয়েছে, NS আর NS এর আগে ডি আছে, N-1 ডি আছে, তখন ডি এর যে ইলেকট্রনগুলো আর এর সঙ্গে যোগ করব। ধরে নাও এখানে 1 আর 2, ধরে এখানে নাও এখানে 1 আছে, ডিতে 1 আছে, তাহলে আমি N-1 ডিতে 1 আছে, তাহলে আমি 1ও যোগ করব, আর এখানে এস এর মাথায় 2 আছে, এই 2 যোগ করবো, 3। এখানে যদি 2 থাকে তাহলে 2 আর 2 4, তাহলে 2 আর 2 4 হবে, মানে এটা হচ্ছে 4 নম্বর গ্রুপে। এখানে যদি 5 থাকে তাহলে 5 আর 2 7 হবে। ওকে, এইবার তুমি যখন এইখানটা আসবে, তো এইটা তার মানে এই দুটোর ক্ষেত্রে এস এর মাথায় যা আছে তাই হবে। যখন তুমি এই মাঝখানে আসছো, তখন এইটার সঙ্গে ডি এর মাথায় যতগুলো ইলেকট্রন আছে ততগুলোকে যোগ করতে হবে, তাহলে গ্রুপ পাবে। এবার যখন তুমি এখানে চলে আসছো, ওই কথাটাই আমি বললাম যে ডিটাকে আমি, আগের N-1 ডিটাকে আমাকে ফিল ধরে নিতে হচ্ছে। তো তোমাকে যেটা করতে হবে, এই 10টাকে যোগ করতে হবে, এসটাকে যোগ করতে হবে, এর পরে যে পি আছে, এর পরে যে পি গুলো আসছে তার সেইটা হবে। তাহলে 10 আর 2 12 অলরেডি হয়ে রইলো। এরপরে ধরে নাও তোমার পিতে একটা এলো, তাহলে ও 13 নম্বর গ্রুপে চলে আসে। পিতে ধরো 4টে এলো, তাহলে কথা 12 আর 4 16, তার মানে ও এই গ্রুপটাতে চলে আসছে। আশা করছি এবার পরিষ্কার হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। ঠিক আছে, এই কনফিগারেশন ধরে নেওয়াটাই বেস্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবার আয়োনাইজেশন পোটেনশিয়ালের ব্যাপারটা কি, সেম সেম কনসেপ্ট অফ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। কি হয় না, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বাড়বে, তত লাস্ট কক্ষের যে ইলেকট্রনগুলোর উপর আকর্ষণ নিউক্লিয়াসের তত বাড়বে, তত তোমাকে বেশি এনার্জি দিতে হবে ইলেকট্রনগুলোকে বের করার জন্য, তত তার মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। সেই জন্য যত, সব থেকে প্রথম কাজ হচ্ছে তোমাদের ইএনসিটাকে প্লট করে নেয়। তো ইএনসি বাড়ছে, ইনক্রিজ করছে, ওই জন্য আয়োনাইজেশন পোটেনশিয়াল ইনক্রিজ করছে। একমাত্র এইটাই ডিসপ্রপোর্শনেট রিলেশন। সেটা হচ্ছে কি না, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে তোমার রেডিয়াসটা ডিক্রিজ করে, আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কমলে তোমার ইনক্রিজ করে। বাকি এদের ক্ষেত্রে সবগুলো সবসময় প্রপোর্শনাল রিলেশন। তাহলে কি, আইপি ইনক্রিজ করছে, ইএনসি ইনক্রিজ করছে, ইএনসি ডিক্রিজ করছে, আইপি ডিক্রিজ করছে। এবার তোমাদের কাছে একটা কোশ্চেন বলো তো দেখি, যে এই যে তোমরা সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জিটা ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জি থেকে বেশি হয় কেন? সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জি বলতে কি বোঝায়? ফার্স্ট মানে ধরে নাও তোমার এই যে তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশনটা যেটা বোঝালাম, কোথায় গেল রে? এখানে। তো এখান থেকে ধরো তুমি প্রথম ইলেকট্রনটাকে বের করলে, ওটাকে আমরা বলছি ফার্স্ট আয়োনাইজেশন ইলেকট্রন, Δ1 বলছি এটাকে। এবার Mg+ থেকে যদি আরেকটা ইলেকট্রন বের করো, তখন Mg2+ হয়ে যাবে, তখন এটাকে আমরা বলি সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল। এবার আমার কোয়েশ্চেন, সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জি ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল, এটা যদিও উত্তরটা দেখেই ফেলেছো, বাট কেন বুঝতে পারছো ব্যাপারটা? কারণ ওর হ্যাঁ, ম্যাগনেসিয়ামের যে 3s2 রয়েছে, এস অরবিটাল তো সবসময় ফুল, মানে এস অরবিটালে যেহেতু দুটো ইলেকট্রন, ও সবসময় ফুল শেলড অবস্থাতেই থাকতে চায়। তো সেই অবস্থায় একটা ইলেকট্রনকে আমি বার করতে অনেকখানি বেশি এনার্জি দিতে হবে। হ্যাঁ, ঠিক। হুম। তো সেকেন্ড, এবার সে যখনই 3s1 হয়ে গেল, হুম, তখন সেই সেকেন্ড ইলেকট্রনটা বার করতে আমার অনেকখানি ইজি, কারণ এস অরবিটাল থাকবে, তখন চেষ্টা করবে যে আমি এস অরবিটালটা অমিট করে দিয়ে আগের পি অরবিটালে ঢুকতে। একদম, একদমই ঠিক। এবার হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে না, ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে যে অ্যামাউন্ট, মানে কোনো একটা ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে যে ধরো যে অ্যামাউন্ট অফ এনার্জিটা লাগবে একটা ইলেকট্রনকে অ্যাড করার জন্য। মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, একটা তুমি ইলেকট্রন বের করে নিয়ে চলে আসছো, তাই তো? ইলেকট্রন অ্যাফিনিটি ঠিক এক্স্যাক্টলি তার অপোজিট, তুমি একটা ইলেকট্রন অ্যাড করতে চাইছো, তাহলে তোমার যে এনার্জিটা তোমাকে দিতে হবে সেটা তোমার ছাড়তেও পারে বা দিতেও হতে পারে। মেনলি আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জিতে তোমাকে ইলেকট্রনটা দিতে, এনার্জি দিতে হবে ইলেকট্রনটাকে বের করার জন্য। হ্যাঁ, তো ইলেকট্রন অ্যাফিনিটি আয়োনাইজেশন পোটেনশিয়ালের মধ্যে দুটো হতে পারে, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, যেভাবে আমি এক্সপ্লেন করলাম এক্স্যাক্টলি সিমিলার। এই ইলেকট্রন অ্যাফিনিটিটাও সেম,
কারণ তোমার যত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হবে তত তো বাইরের ইলেকট্রনকে ও আকর্ষণ করতে পারবে না, কারণ ও তো চাইছে বেশি করে আকর্ষণ করতে ইলেকট্রনকে, ওই জন্য ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। এক্স্যাক্টলি সেম লাগবে। এবার বলতে পারবে যে এটা যদিও যে ক্লোরিন ফ্লুরিন আর ব্রোমিনের মধ্যে অর্ডারটা এইরকম কেন হয়? ক্লোরিন দেখো, নর্মালি আমি যেটা কি বললাম সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি তো ধরে নাও গ্রুপ বরাবর ইলেকট্রন অ্যাফিনিটি অ্যাকচুয়ালি ডিক্রিজ করার কথা। তাহলে সব থেকে তো ফ্লুরিনের বেশি হওয়ার কথা ক্লোরিনের থেকেও, তাই না? কারণ ও তো ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এইভাবে গেছে, তাহলে গ্রুপ বরাবর যাওয়ার এইভাবে বাড়ার কথা। কিন্তু এটা শুধু একমাত্র এখানে ক্লোরিন আর ফ্লোরিনটা উল্টে গেল কেন? বাকিটা ঠিক আছে, ব্রোমিন আর আয়োডিনের ক্ষেত্রে মানছে। ক্লোরিনের 3d অরবিটাল আছে, ফ্লুরিনের সেটা নেই, 2s2 2p6 2p অরবিটাল আর কি, 2p5। হ্যাঁ, খুব সহজ ভাষায় উত্তর যে ফ্লোরিনটা ধরো খুব ছোট হয়, তুমি যদি ইলেকট্রন একটা অ্যাড করো তাহলে ও কি হবে, ওটা মানে বিকর্ষণ দেখা যাবে। একটা বিকর্ষণ তৈরি হবে, ওই জন্য ইলেকট্রন অ্যাফিনিটি করে, এটা আর কিছু না। ইলেকট্রোনেগেটিভিটিটা হচ্ছে যে কোনো একটা বন্ডের মধ্যে, এখানে কিন্তু পুরো অ্যাটমিক ফেজ, আগে এতক্ষণ অবধি যা বললাম গ্যাসিয়াস ফেজ, ইলেকট্রন অ্যাফিনিটি বলো আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জি বলো, যা বলেছি সব গ্যাস। একটা অ্যাটম একটা গ্যাসের আছে, গ্যাস ফেজ আছে, মানে এক একটা অ্যাটমের ক্ষেত্রে আমি বলছি। এখানে হচ্ছে ধরো কোনো একটা বন্ডের মধ্যে, মানে একটা অ্যাটম আর একটা অ্যাটমের সঙ্গে যুক্ত হয়ে বন্ড তৈরি করেছে, সেখানে ওই বন্ডের ইলেকট্রনগুলোকে একটা অ্যাটমের ইলেকট্রন ডেনসিটিগুলোকে একটা অ্যাটমের তার নিজের দিকে যে আকর্ষণ করার ক্ষমতা, সেটাকে বলে ইলেকট্রন নেগেটিভিটি। তাহলে কনসেপ্টটা আলাদা হলো। আগের যেগুলো বলেছে আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জি বা ইলেকট্রন অ্যাফিনিটি, সেগুলো গ্যাসিয়াস ফেজ, মানে হচ্ছে তোমার গ্যাসের মধ্যে পার্টিকুলারলি একটা অ্যাটমের ফেজ, এখানে হচ্ছে একটা বন্ডের মধ্যে হচ্ছে। মানে ধরো এই হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে যদি তুমি দেখো, আমরা বলি যে নর্মালি হাইড্রোজেন আর ক্লোরিন এরকম একটা বন্ড তৈরি করলো, কোভ্যালেন্ট বন্ড, পরে বলবো আমরা পরে যখন বন্ডিং করবো। তো বাট ইলেকট্রনটা অ্যাকচুয়ালি ইলেকট্রন যে পেয়ারটা দুজনেই শেয়ার করেছে, শেয়ার করা কি মানে মাঝামাঝি থাকা উচিত, তাই তো? কিন্তু দেখা গেল ইলেকট্রোনেগেটিভিটির জন্য ইলেকট্রন পেয়ারটা ক্লোরিনের দিকে বেশি সরে আছে। এইটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এরও এই সেম ব্যাপার এক্স্যাক্টলি, না যত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যে অ্যাটমের যত বেশি হবে, তার ও যেমন বাইরে থেকে ইলেকট্রন অ্যাফিনিটির জন্য ইলেকট্রন টানতে সহজে পারে, সেরকম বন্ডের ইলেকট্রন তো নিজের দিকে টানতে পারবে, রাইট? সেই জন্য তার ইলেকট্রন নেগেটিভিটিও তো ইনক্রিজ করবে। তাহলে ইলেকট্রন নেগেটিভিটি এদিকে ইনক্রিজ করবে, যেহেতু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, এদিকে বরাবর ডিক্রিজ করবে, যেহেতু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ডিক্রিজ করছে। সামারি, এই জিনিসটা মনে রাখবে, পুরো জিনিসটাকে আমি সামারি করে দিয়েছি, আর কিচ্ছু করার দরকার নেই। না অ্যাটমিক এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এদিক বরাবর বাড়ে, এফেক্টিভ ইলেকট্রন অ্যাফিনিটি এদিক বরাবর বাড়ে, আইপি পিরিয়ড বরাবর বাড়ে, পর্যায় বরাবর এফেক্টিভ নিউক্লিয়ার ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। ইএন মানে ইলেকট্রোনেগেটিভিটি, এটা মানে আয়নিক মানে এটা মানে এফএনসি, আর ইএনসি মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। একমাত্র অ্যাটমিক আয়নিক রেডিয়াই ডিক্রিজ করে, সেম এখানে সেম। ব্যাস, এই হচ্ছে তোমাদের পুরো জিনিস, আর কিছু দরকার নেই। পুরো এই রো বরাবর যা হচ্ছে কলাম বরাবর তার অপোজিট না? হ্যাঁ, তার অপোজিট এক্সেপ্ট অ্যাটমিক রেডিয়াস। স্যার বলছিলাম ইয়ার আগের দিনে ক্লাসটা পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আমি তো শেয়ার করে দিই, তুমি যদি না পেয়ে থাকো আমাকে বলো, আমি আবার শেয়ার করি অবশ্যই। স্যার অ্যাটমিক রেডিয়াসের ক্ষেত্রে উল্টোটা হচ্ছে। হ্যাঁ, অ্যাটমিক রেডিয়াসের ক্ষেত্রে একমাত্র উল্টো, বাকি সবার ক্ষেত্রে এই রুলটা ফলো করছে। স্যার বলছিলাম এই ভিডিওগুলো পরে দেখাবার কোনো অপশন পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো সেটাই তো বলেছি, এগুলো তুমি বোধহয় আজকেই ফার্স্ট ক্লাস করছো, তাই তো? হ্যাঁ ফার্স্ট, হ্যাঁ। ঠিক আছে, তুমি বুঝতে পেরে যাবে আজকের পরই, আমি এইগুলোকে রেকর্ড করছি এবং এগুলোকে শেয়ার করবো। ওকে স্যার স্যার একটা স্যার কথা এটা বলবো। ইলেকট্রন, কি বলছিলেন বলো। স্যার বলছি এটা কি ইলেকট্রন অ্যাফিনিটি? কোনটা কোনটা? এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, ইয়েস। আমি স্যার আজকের বলো। বলবো হ্যাঁ বলো। স্যার আজকের ক্লাসের মধ্যে কিছু কিছু জায়গায় আমার অসুবিধা আছে, সেটা আমি নিজে আগে আরেকবার রেকর্ড ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করব, যদি কিছু অসুবিধা হয় আমি নেক্সট ক্লাসে বলতে পারি। শিওর শিওর শিওর, একদম। ঠিক আছে স্যার, তবে ঠিক আছে। চেষ্টা করবে যেন কোয়েশ্চেন গুলো শর্ট হয়, কারণ আমাদের তো হ্যাঁ 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 পুরো হোল কনসেপ্ট হলে মুশকিল সেটার ক্ষেত্রে। হ্যাঁ আমরা মাসে একদিন হয়তো একটা ক্লাস করতে পারি এক্সট্রা, যেটা হচ্ছে কি ধরো যার যার প্রবলেম আছে সেগুলো লিখে লিখে আমাকে একটা পাঠালে আমি একটা বলে দিলাম, ডাউট ক্লিয়ারিং যেটাকে আমরা বলি। স্যার কোটা করে ক্লাস হবে সপ্তাহে? দুটো করে। কোন কোন দিন? অলরেডি বলেছি, ওগুলো বলে তো সময় নষ্ট করে লাভ নেই, রাইট? ওগুলো তো গ্রুপেও বলে দিয়েছি আমি অলরেডি, রাইট? তার থেকে আমরা না স্যার স্যার আমি কোনো কোশ্চেন স্যার হুম হুম
কোনো প্রশ্ন ধরে রাখে না, গ্রুপে দিলাম, তো আহ, যে কোনো সময় আপনি বা অন্য কেউ যদি করে দেয় তো খুব না, ভালো ওই হয়। জন্যই তো গ্রুপটা করা, যে তোমাদের যারা হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে, ধরে নাও যে তুমি কোনো এমসিকিউ সলভ করতে পারছো না বা কোনো কিছু পেলে না, তুমি আগে গ্রুপে পোস্ট করো, দেখো অন্য কেউ সলভ করে দিতে পারলো কিনা। অবশ্যই আপনি একটু বলে দিন যেন সবাই এরকম হেল্প করে। সবাই, আমি তো বলেছি তো সবাই। এবার এটা শুধু একজনের জন্য না, সবারই তো ভালো, সবাই প্র্যাকটিস করা হবে, সবারই জানা হবে, সবারই বোঝা হবে। একদম। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর কি বলছিলে, হ্যাঁ সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, এগুলো আমি মনে হয় বলেছি, কিন্তু এগুলো আমি এই কারণেই বলতে চাইছি না, কারণ ক্লাসের টাইম মানে আমরা প্র্যাকটিস টাইমটা কমে যাচ্ছে না, ওই জন্য আর কি। এনিওয়ে, তো হচ্ছে এটাকে আমি এর মধ্যে খুলি। কোথায় গেল, কোথায় গেল? হুম। হুম। বলো, ফার্স্ট কোয়েশ্চেনটার আনসার কি? এইবার তোমাদেরকে ইন্টারেক্টিভলি বলতে হয়, ফার্স্ট কোয়েশ্চেনটার আনসার কি হবে? স্যার অপশন বি। মানে হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ স্যার, একের বি। বি। হুম, ঠিক। খ। ওকে। দ্বিতীয়, দুয়ের বি। একটা বি হবে। প্রাথমিক উপাদান নিয়ে, হ্যাঁ একদমই ঠিক। প্রথম ধাতু অধাতু বি। দিয়ে। হ্যাঁ। হ্যাঁ। স্যার সি, তিনের সি। সি। হুম। হ্যাঁ, আচ্ছা। নিচে কোনটি অধাতুর বৈশিষ্ট্য? ভঙ্গুর। নিচের কোনটা? ভঙ্গুর। ভঙ্গুর, ডি ভঙ্গুর। অপশন ডি। অধাতু ও ধাতু শ্রেণীবিন্যাসের কি অসুবিধা ছিল? খ, অপশন বি। ডি। অপশন বি স্যার। ও, বি একটা স্যার। কারণ অনেক, যেমন আমি হাইড্রোজেনের এক্সাম্পলটা দিয়েছিলাম, রাইট? এটাই তো হ্যাঁ স্যার। আচ্ছা, দোবেরিনা ট্রায়েডের কি প্রথম প্রথম কি প্রয়াস ছিল? উপাদান শ্রেণীবিন্যাস স্যার। অপশন বি হবে, উপাদান শ্রেণীবিন্যাস। একদম। এটা থ্রি, এটা খ, তিনটে গ্রুপে। তিনটে তিনটে গ্রুপ। গ্রুপে। আর আটটা আটটা এটাকে আমরা কোনটা করেছিলাম? অক্টেট। অক্টেভ। ওটা তো অক্টেট। নিউক্লিক অক্টেট সূত্র। হুম। আর রাসায়নিক বিক্রিয়াশীলতার উপর ভিত্তি করে কোনো কিছু করেছে কি কেউ? রাসায়নিক বিক্রিয়ার উপর তো স্যার মেন্ডেলিভ। আহ, হ্যাঁ মানে ওভারঅল প্রপার্টি, মানে ভৌত রাসায়নিক সবগুলোর উপর। তাহলে তো মডার্নটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দুটোই মডার্ন এন্ড মেন্ডেলিভ দুটোই ধরতে পারো, এটা হচ্ছে। হুম। আর এটা হচ্ছে ট্রায়াড, ডোবেনিয়া ট্রায়াড, আর এটা হচ্ছে অক্টেভ, আর এটার কোনো রুল নেই। ঠিক আছে। এগুলো আমাদের দিয়ে দিন না, আমরা সলভ করব, যদি অসুবিধা হয় তখন আপনি একটু বলে দেবেন। ঠিক আছে, আমি এরকম পুরো 50টা কোয়েশ্চেন আনসার 50টা দিয়েছি। আর আমি কালকে একটা শেয়ার করব তোমাদের সবার সাথে, সেটা হচ্ছে, তো এটাতে 50টা আছে, তোমরা সবাই প্র্যাকটিস করো। এই প্রথম যে সেট অফ কোয়েশ্চেন থাকে সেগুলো খুবই, মানে আমি বলবো একটু নর্মাল কোয়েশ্চেন থাকে, মানে বেসড অন দা যে 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 ইয়েগুলো অ্যাভেলেবেল আছে। সেকেন্ড লেভেলে আমি একটা করে কোয়েশ্চেন নেবো যেগুলো একটু ডিফিকাল্ট হবে, তবে খুব বিরাট ডিফিকাল্ট যাবে না, কারণ তোমাদের সিলেবাস এমনিতেই বড়, আর খুব বিরাট যে শক্ত কোয়েশ্চেন আসবে তাও নয়, মানে এটা আমার মনে হয়। এগুলোই বেশি ইয়েতে করো। ঠিক আছে, এগুলো তাহলে তোমরা প্র্যাকটিস করো। আর তারপরে ঠিক আছে, তোমাদের আমি এটা দেখে নেবো, কারোর যদি কোনো রকম প্রশ্ন থাকে এটা নিয়ে। এইবার বলতে পারো যে তোমাদের মানে পড়ার বাইরে কারোর যদি অন্য কিছু কোয়েশ্চেন থাকে, আমি 1-2টো কোয়েশ্চেন নিতে পারি এখন, মানে আহ, কোনো প্রসিজিওর জানতে বা কিছু হলে, মানে কোর্সের সম্বন্ধে বা কি এটা যদি জানতে, সেটা। স্যার আমি তো বলবো যে এভাবে যেভাবে পড়াচ্ছেন হুম। পর্যায় সারণী, মানে ফার্স্ট টাইম ভালো লাগলো মানে আমি তো আমার সাবজেক্ট ফিজিক্স, তো সেই অনুযায়ী কোনোদিন পর্যায় সারণী বুঝতে পারিনি। থ্যাংক ইউ। আজকে ফার্স্ট টাইম বুঝতে পারলাম। না অ্যাকচুয়ালি দেখো, মেন সমস্যা যেটা, মানে আমার যেটা মেন ইয়ে ছিল সেটা হচ্ছে গিয়ে, আমি যখন পড়তাম সেটা আমি সবসময় চেষ্টা করি যে জিনিসটাকে খুব সহজভাবে বুঝতে। আর সহজভাবে তুমি তখনই বুঝবে যদি লোককে সহজভাবে বোঝাতে পারো, যদি লোককে না বোঝাতে পারলে, কাউকেই কিছু না বোঝাতে পারলে, তাহলে তখন বুঝতে পারলাম না একই জিনিসটা। তো সেটাই, এইভাবেই চেষ্টা করি অবশ্যই। এটা একটা খুব, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। ঠিক আছে। ওয়েলকাম স্যার।
ঠিক আছে, চলো আমরা চেষ্টা করবো রোজ রোজ একটা করে চ্যাপ্টার শেষ করতে। আর অবশ্যই পরের দিন কি পড়াবো, আমি বোধহয় কেমিক্যাল বন্ডিংটাই পড়ি। নেক্সট ক্লাসটা কি সাটারডে হবে? হ্যাঁ, এইটা একটু আমার কনফিউশন আছে। মানে নর্মালি আমরা দুটো ক্লাস নেবো, সেটা হচ্ছে একটা মঙ্গলবার, আর আমি আগে থেকে একটাই লিঙ্ক শেয়ার করে দেবো। ওই সেম লিঙ্কেই মঙ্গল আর শনিবার জয়েন করতে পারবে 1 মাস অবধি, মানে প্রথম মাসটা। আবার সেকেন্ড মাসে গিয়ে আমরা লিঙ্কটাকে চেঞ্জ করবো, এভাবে করবো, ঠিক আছে? এবার আমি যেটা বলি, আমি লিঙ্কটা কাল পরশু করে শেয়ার করে দেবো। নেক্সট যে ক্লাসটা হবে, আমরা আমরা এইদার শুক্রবার, মানে নর্মালি শনিবারই সেটা হওয়ার কথা। তবে এই সপ্তাহে বোধহয় আমার বোধহয় একটু উইকেন্ড একটু কাজ আছে উইকেন্ডে, তো সেই ক্ষেত্রে আমি আইদার শুক্রবারও করিয়ে দিতে পারি বা বৃহস্পতিবারও করিয়ে দিতে পারি। আমি এটা কালকে জানিয়ে দেবো, ঠিক আছে, যে কি ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে স্যার। গুড। ওকে, বাই। থ্যাংক ইউ স্যার।